আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের এই ল্যাবে অনেকজন স্টুডেন্ট ইন্টারেস্ট শো করছিল, তো আমরা 2টা মিনিট 3 মিনিট ওয়েট করি সবার জন্য। দেন ইনশাল্লাহ যেহেতু ওরিয়েন্টেশন সেশন, আর 3টা মিনিট ওয়েট করি, এরপর হচ্ছে 9টা 5-এ আমরা শুরু করে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে এখন। থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি টাইমলি জয়েন করছেন, আর যারা সামনের দিকে জয়েন করবেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমাদের এই কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল সায়েন্স ল্যাবের ওরিয়েন্টেশন সেশন। তো আমরা আশা রাখি যে আজকে এই ল্যাবের জার্নি শুরু হচ্ছে, ইনশাল্লাহ শেষ পর্যন্ত এই ল্যাবের জার্নিটা অনেক সুন্দর হবে। আপনারা অনেক কিছু শিখবেন, শিখতে শিখতে ইনশাল্লাহ আপনার পেপার পাবলিকেশন পর্যন্ত পৌঁছে যাবে। তো আমি শুরু করার পূর্বেই একটা ইনফরমেশন দিয়ে রাখি, অলরেডি এই লেভেলে যারা জয়েন আছেন তারা তো আছেনই, এছাড়াও কিছু স্টুডেন্ট হচ্ছে ইন্টারেস্ট শো করছিল যে ওরিয়েন্টেশন সেশনটা ওনারা করতে চাচ্ছেন। দেন আসলে ওনার ডিসিশন নেবেন যে ওনারা এই লেভেলে জয়েন করবেন কিনা, কারণ ওনাদের নিজেদের পার্সোনাল কিছু কোয়েরি ছিল। ওনারা মানে ওনাদের সাথে এই ল্যাবটা অ্যালাইন করতেছে কিনা ওভারঅল আসলে একটু মানে এনশিওর হতে চাচ্ছিল। তো আপনারা যারা এই উদ্দেশ্যে জয়েন হয়েছেন আজকের এই সেশনে, কাইন্ডলি আপনাদের ভিতরে জমে থাকা সকল ধরনের প্রশ্ন আজকে করে ফেলবেন। সুপারভাইজারের কাছ থেকে চেষ্টা করবেন যে সকল ধরনের উত্তর নিয়ে নেয়ার। আর যারা ল্যাবে জয়েন আছেন আপনারাও অবশ্যই চেষ্টা করবেন যে ওরিয়েন্টেশন সেশনেই, মানে যদি আপনার এই ল্যাব সংক্রান্ত কোনো প্রকার ডাউট থাকে আপনারা চেষ্টা করবেন এটা ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা, ল্যাব আজকের এই সেশন শুরু করার পূর্বেই আমি একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে, যেহেতু আরো হয়তো বা কিছু স্টুডেন্ট জয়েন করবে, তো আমি ইন্ট্রোডাক্টরি কথাবার্তাগুলো একটু বলে ফেলি। মেনলি আমাদের এই রিসার্চ বাড়ির জার্নি শুরু হয়েছে আপনার 2025 সালের মার্চ মাসের 15 তারিখে। বাট ব্যাকএন্ডে আমরা প্রায় 1 থেকে 1.5 বছর এটার পিছনে কাজ করছি, অ্যানালাইসিস করছি কিভাবে কি করা যায়। এখন এই ল্যাবটা জার্নি মানে
এই প্ল্যাটফর্মের স্টার্টিং এর পিছনে একটা ছোট গল্প আছে, সেটা হচ্ছে আমরা যারা নিউলি রিসার্চের কাজ শুরু করি, মানে আমাদের রিসার্চের জার্নিটা সবেমাত্র শুরু হবে, তারা মেইনলি দুইটা প্রবলেম সবচেয়ে বেশি ফেস করি। এটা আসলে আমাদের অ্যানালাইসিস বলে, আমাদের স্ট্যাটিস্টিক্স বলে যে বাংলাদেশের 90 to 95% স্টুডেন্ট এই দুইটা প্রবলেম বেশি ফেস করে যখন তাদের রিসার্চের জার্নিটা শুরু হয়। একটা হচ্ছে যে আমি কি নিয়ে রিসার্চ করব, আর একটা হচ্ছে আমি কার সাথে রিসার্চ করব। দেখা যায় আমরা ধরেন আপনার কোন একটা টপিক পছন্দ, ওই রিলেটেড আপনার ইউনিভার্সিটিতে লেকচারার প্রফেসর আছে, এখন আপনি ওনার কাছে গেলেন, যাওয়ার পরে আপনি বললেন যে স্যার আমি আপনার সাথে কাজ করতে চাই, বাট আমাদের আসলে প্র্যাকটিক্যাল লাইফে যেটা হয়, আমাদের স্যাররাও প্রেফার করেন যে যার অলরেডি একটা দুইটা পেপারের এক্সপিরিয়েন্স আছে, ভালো কাজ জানে, ওনাদের সাথেই কাজ করতে মোস্ট অফ দ্য কেস স্যাররা এটাই আসলে প্রেফার করে। বাট আমরা যারা কিছুই জানি না, সবেমাত্র রিসার্চ করতে আগ্রহ প্রকাশ করতেছি, শিখতে চাচ্ছি রিসার্চটা কিভাবে অ্যাকচুয়ালি করে, ওই জিনিসটা শিখতে চাচ্ছি, দেন আমরা পেপার পাবলিকেশনের দিকে যাব, তো ওই জায়গাতে আমরা কিন্তু ভুক্তভোগী, আমরা ওই সাপোর্টটা পাই না। তো আমাদের মনে হইলো যে এই জায়গায় অনেক বড় একটা গ্যাপ আছে, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইডই বলা যেতে পারে এই জায়গাতে একটু গ্যাপ আছে। তো ওই জায়গাতে আমরা আসলে কাজ করা শুরু করি, দেন আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমাদের রিসার্চ বাট এআই প্ল্যাটফর্মটা। আচ্ছা, এখন আপনাদের উদ্দেশ্যে আমার কিছু মানে কথা মানে শেয়ার করার ছিল, যেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ল্যাবগুলোতে জয়েন করি ফ্যান্টাসি নিয়ে, কিউরিসিটি নিয়ে, অনেক মোটিভেশন নিয়ে, মানে জয়েন করার সময় জয়েন করে ফেলি, অনেকে পেমেন্ট করে জয়েন করি, বা ওই যে ওরিয়েন্টেশন সেশন বা মানে এনিহাও আমরা ধরেন পেমেন্ট দিয়ে জয়েন করলেন, যেটা আসলে আমরা আমাদের ডাটা বলতেছে যে কথাটা। বাট জয়েন করার পর 1 মাস পর বা 2 মাস পর, অনেক দেখছি আমরা 3-4 মাস পরেও, যখন আপনার অলরেডি পেপার লেখালেখি শুরু হয়ে গেছে, তখনও অনেকে আসলে ল্যাবটা হঠাৎ করে মাঝপথে রেখে চলে যান। কেন চলে যান? অনেকের ক্ষেত্রে হয় টাইম ম্যানেজমেন্ট প্রবলেম, অনেকের ক্ষেত্রে হয় ভাই টার্ম ফাইনাল চলে আসছে আমি একটু পোজ রাখতেছি, অনেকের ক্ষেত্রে হয় যে ভাই আমি আর আগ্রহ পাইতেছি না, অনেকের কাছে হয় যে ভাই রিসার্চের জিনিসপাতিগুলো এত বোরিং, মানে খুবই বিরক্ত লাগতেছে, ভাবছিলাম খুবই সহজ হবে এরকম। সবচেয়ে মজার যে কেসটা আমরা পাই সেটা হচ্ছে অনেক স্টুডেন্টের মেন্টালিটি এরকম থাকে, যেহেতু আমি মাসে একটা পেমেন্ট করতেছি, পেমেন্ট করে ল্যাবে জয়েন হয়েছি, আহ আমি কিছু করব না, সুপারভাইজারই সব কাজ করবে, লাইক উনি সিমুলেশন করবে, উনি ডাটা কালেক্ট করবে, উনি পেপার লিখবে, ফাইনালি যখন পেপার সাবমিশনের সময় আসবে তখন উনি আমাকে ফার্স্ট অথর হিসেবে দিয়ে দিবে। মানে এইরকম আসলে আমরা পাইছি। তাহলে চিন্তা করেন, বাট আমরা একদম আজকের এই ওরিয়েন্টেশন সেশনে আমি বলে দিচ্ছি, এইরকম যদি কারো মেন্টালিটি থাকে যে সুপারভাইজারই সব কাজ করে দিবে, আমার কিছুই করা লাগবে না, তো সেক্ষেত্রে কাইন্ডলি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি এই লেভে জয়েন হয়েন না, কোনো লেভে না, আমাদের কোনো লেভে জয়েন হওয়ার দরকার নাই, কারণ আমরা আসলে এইরকম অফার করি না। আপনাদের জন্য অথরশিপ সেল করে এরকম অনেকগুলা পেজ আপনারা পাবেন ফেসবুকে, তো ওইখান থেকে আসলে এইভাবে একটা পারচেজ করে নিতে পারেন। আচ্ছা, এবার আসি আমাদের যে মেইন মিশনের, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে একটা রিসার্চ কালচার ক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে স্টুডেন্টরা একদম বিগিনার স্টেজ থেকে গাইডেন্স পাবে, তারা রিসার্চে শিখবে, আর রিসার্চে শিখতে শিখতে পেপার পাবলিকেশনের দিকে যাবে। তো ওই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে আপনারা যারা আছেন স্টুডেন্ট, এখানে সর্বোচ্চ লেভেলের ডেডিকেশন শো করবেন, আপনারা খুব দ্রুততম সময় পেপার পাবলিকেশনে পৌঁছে যাবেন। আমি আসলে একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলই দেই। আমি অলরেডি দেখতেছি একজন ভাই আছেন এইখানে আমাদের এই ল্যাবে, যিনি অলরেডি আমাদের কয়েকটা ল্যাবে কাজ করছে, মানে ওনার রিসার্চ এক্সপিরিয়েন্স যখন উনি শুরু করে, রিসার্চ এক্সপিরিয়েন্স মানে উনি ল্যাবে আছে সেই জন্য আমি কথাটা বলতেছি, ওনার রিসার্চ এক্সপিরিয়েন্স একদম জিরো ছিল। উনি আমাদের প্রথমে একটা ল্যাবে জয়েন করছিলেন, মানে একটা না, মানে আমাদের যতগুলো নতুন নতুন ল্যাব আসতো উনি আসলে অনেকগুলাতে জয়েন করে ট্রাই করছিল আর কি, যে কোনটা ওনার সাথে অ্যালাইন করে। বাট যেই ল্যাবগুলাতে উনি আসলে কন্টিনিউ করছেন, মেবি 3টা ল্যাবে উনি ফুললি কন্টিনিউ করছেন, তো ওই 3টা ল্যাব থেকে ওনার পেপার আসছে, যেখানে ওনার রিসার্চের নলেজ ছিল একদম জিরো, ওইখান থেকে উনি একদম পেপার পাবলিশ পর্যন্ত করতে পারছে। তাহলে আপনারা চিন্তা করেন, আমি আরেকটু মেনশন করে দিই, আমি ভাইকে ছোট করার জন্য না, উনি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছে, আর ওইখানে
আপনাদের কাছে আরো বেশি অপরচুনিটি আছে। দেখা গেছে আমরা যারা ইঞ্জিনিয়ারিং অথবা পাবলিক ইউনিভার্সিটি গুলাতে পড়ি, আমাদের কাছে কিন্তু আরো বেশি অপরচুনিটি থাকে, ফ্রেন্ডদের সাপোর্ট পাই, লেকচারার প্রফেসর ওনাদের কাছ থেকে অনেক ধরনের সাপোর্ট চাইলে নিতে পারি। বাট ন্যাশনাল ইউনিভার্সিটি গুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক পিছিয়ে আছে, ওনারা চাইলেও কিন্তু ওই সাপোর্টটা পায় না। তো ওই জায়গা থেকে চিন্তা করেন, আপনারা যারা আজকে এই ল্যাবটাতে জয়েন করছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের এই ল্যাব গুলাতে একটু আস্থা রাখেন, চেষ্টা করেন যে একটু ডেডিকেশন শো করেন। যে ভাই বলতেছে আমরা একটু 5-6টা মাস কাজ করি এই সুপারভাইজারের আন্ডারে। আর আমি যদি এই লেভেল সুপারভাইজার সম্পর্কে বলি, ওনাকে আমি পার্সোনালি চিনি। তো উনি আসলে খুবই ডেডিকেটেড একটা পার্সন। আর প্লাস ওনার কাছ থেকে আমার মনে হয় আপনার অনেক কিছু শিখতে পারবেন, মানে ওনাকে আমি চিনি সেই জন্য আরো একটু মেনশন করে দিলাম, মানে আপনারা অনেক কিছু নিতে পারবেন ওনার কাছ থেকে। তো আপনারা চেষ্টা করবেন, সুপারভাইজার রেডি আছে আপনাদেরকে দেওয়ার জন্য, আপনারা ওনার কাছ থেকে নেয়ার জন্য রেডি থাকেন। যে আপনারা যে পেমেন্টটা আমাদেরকে দিচ্ছেন এটা সর্বোচ্চ ইউটিলাইজ করবেন, এটা আসলে মানে মেন্টালি সেট করে রাখেন। আর যে জিনিসটা আমি বারবার বলতেছি, আপনারা চেষ্টা করবেন সুপারভাইজারকে সর্বোচ্চ কোঅপারেট করার জন্য। এখন যেহেতু আমরা অনলাইনে সেশন গুলাতে অ্যাটেন্ড করি, মোস্ট অফ দা কেস হয় কি আমরা জাস্ট সেশন গুলাতে অ্যাটেন্ড করে বসে থাকি, এরপর আর ক্লাস গুলাতে ওইভাবে পার্টিসিপেট করি না, যে সুপারভাইজারের সাথে কোঅপারেট করি না, ফলে দেখা যায় কাজগুলো ওইভাবে ইন্টারেক্টিভ হয় না, আর কাজগুলো অনেক ডিলে হয়। আপনারা যদি একটু চিন্তা করেন যে ধরেন আজকে হচ্ছে মঙ্গলবার, সুপারভাইজার কোন একটা টাস্ক আপনাকে অ্যাসাইন করে দিল। এখন আপনার নেক্সট সেশন হওয়ার কথা নেক্সট টুইসডেতে, তো ওই জায়গাতে আপনার কাজ শেষ হয়ে গেছে ধরেন শুক্রবার শনিবার। এখন আপনি কি নেক্সট টুইসডে পর্যন্ত ওয়েট করবেন যে আমার টুইসডে আসবে তখনই আমি সুপারভাইজারের সাথে আমার এই প্রবলেম মানে আমি যে টাস্কটা কমপ্লিট করছি ওইটা শেয়ার করবো? অবশ্যই না। আপনার যেদিন শেষ হয়ে যাবে ওই দিনই আমাদের অ্যাপে ওইখানে চ্যাট করার অপশন আছে, টাস্ক অ্যাসাইন করার অপশন আছে, টাস্ক সাবমিট করার অপশন আছে। তো সুপারভাইজার যখন টাস্ক অ্যাসাইন করে দিবে ওইখানে আপনার টাস্ক আবার সাবমিট করতে পারবেন। সাবমিট করে সুপারভাইজারকে নক দিবেন যে ভাই আপনি যে টাস্কটা দিছিলেন আমাদেরকে আমরা এটা সাবমিট করে ফেলছি। তো পরবর্তীতে হয়তো বা আচ্ছা নক দেওয়ার পরও একটু এইটাও একটু মেনশন করে দিই, নক দেওয়ার পর অনেকে আবার আমরা একটু ধৈর্য রাখি না, 1 ঘন্টার পরেই আবার দেখা যায় সাপোর্ট গ্রুপে মেসেজ দিয়ে দিচ্ছেন যে ভাই আমি তো সুপারভাইজারকে নক করছি, সুপারভাইজার রেসপন্স করতেছে না। এখন দেখেন সুপারভাইজারেরও একটা পার্সোনাল লাইফ আছে, প্রফেশনাল লাইফ আছে, একাডেমিক লাইফ আছে। তো ওই জায়গা থেকে ওনাকেও এতটুকু সময়টা আসলে দেওয়া উচিত বলে আমার মনে হয়। ধরেন আপনি আজকে একটা নক দিচ্ছেন, রেসপন্স পান নাই, কাইন্ডলি কালকে আরেকবার একটা নক দেন পেজে, কারণ অনেক সময় মেসেজও মানে মিস হয়ে যায় বা অনেক সময় ব্যস্ত থাকে। তো সুপারভাইজার আশা করি আপনাদেরকে রেসপন্স করবে। তো ওই জায়গা থেকে একটু পেশেন্স রাখবেন আর কি নিজেদের মধ্যে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনারা আপনাদের সুপারভাইজারকে সর্বোচ্চ পরিমাণ কোঅপারেট করার ট্রাই করবেন। আর যেহেতু এখানে বিভিন্ন লেভেলের স্টুডেন্ট আপনারা আছেন, কে কোন লেভেলে আছেন কাইন্ডলি ওই জিনিসটা সুপারভাইজারের সাথে একদম আজকে ওরিয়েন্টেশন সেশনে ক্লিয়ার করে ফেলবেন যে ভাই আমি কিছুই জানি না, ভাই আমি মোটামুটি 1-2টা পেপার পাবলিশ করার এক্সপিরিয়েন্স আছে, ভাই আমি অনেক বেশি কিছু জানি, আপনি জাস্ট বলবেন আমি শেষ করে ফেলবো। মানে আপনি যেই লেভেলেরই থাকেন না কেন ওই লেভেলটা সুপারভাইজারের সাথে কাইন্ডলি শেয়ার করবেন। এখন আমরা এরকম কেসও পাইছি যে উনি 2 মাস ছিল, জাস্ট সেশন গুলাতে মরা মানুষের মতো জয়েন হয়েছিল, পরে 2 মাস পরে হঠাৎ করে আর কন্টিনিউ করে নাই। পরে যখন আমরা কল দিলাম যে ভাই আপনি হঠাৎ করে 2 মাস ছিলেন, হঠাৎ করে আর কন্টিনিউ করতেছেন না কেন, বলে যে আমি তো এক্সপেক্ট করছিলাম অনেক অ্যাডভান্স লেভেলের কাজ হবে, কিন্তু সুপারভাইজার তো একদম বিগিনার লেভেলের কাজ করাচ্ছে, তো এগুলো তো আমার জন্য ওয়েস্ট অফ মানি এন্ড টাইম। তখন আমরা যখন বলছিলাম যে ভাই আপনি যে অ্যাডভান্স লেভেলের কাজ চাচ্ছেন এই জিনিসটা কি আপনি শেয়ার করছেন কিনা সুপারভাইজারের সাথে, তখন বলে যে না আসলে আমি জাস্ট অবজার্ভ করতেছিলাম, আমার তেমন শেয়ার করা হয় নাই। মানে উনি ক্লাসে কোঅপারেটও করে নাই, সুপারভাইজারের সাথে শেয়ারও করে না। এখন সুপারভাইজারের তো ওই রকম মানে গায়েবী শক্তি নাই যে কোন স্টুডেন্টের মনে কি রকম চলতেছে সবকিছু জানতে পারবে। তো ওই জায়গা থেকে কাইন্ডলি আপনারা অবশ্যই কে কোন লেভেলে আছেন, আপনারা কি এক্সপেক্ট করেন, সবকিছু একদম সুপারভাইজারের সাথে শেয়ার করবেন। কারণ এখানে আপনারা জয়েনও হয়েছেন, যে সাপোর্টটা অন্য কোথাও পাচ্ছেন না এখানে যেন আপনারা পান। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কাইন্ডলি নিজের মধ্যে ওই প্রশ্নগুলো জমাই রাখেন না, যে এই প্রশ্নগুলো জমাই রাখলে আপনি অনেক বেশি পিছিয়ে যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস যে প্রবলেমটা আমরা সবচেয়ে বেশি
পাই সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্রবলেম। এখন এই ল্যাবের যিনি সুপারভাইজার উনি নিজেও একাডেমিক মানে আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই পেপার পাবলিশ করছে। তো ওই জায়গা থেকে আপনারা যারা এখন জয়েন হয়েছেন হয়তো মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই আন্ডারগ্রেডে আছেন, তো আপনারাও যদি এই আন্ডারগ্রেড লাইফে টার্ম ফাইনাল ক্লাস টেস্ট ওভারঅল সবকিছুর মধ্য দিয়ে আপনি যখন টাইমটা বের করে আনতে পারতেছেন, আপনি সুপারভাইজারের সাথে শেয়ার করতে পারেন যে ভাই আপনি কিভাবে আপনার আন্ডারগ্রেড লাইফে লেখাপড়ার পাশাপাশি পরীক্ষাগুলোর পাশাপাশি আপনি টাইমটা বের করে আনছিলেন। তো ওই জায়গা থেকে আমরা আশা রাখি যে আপনি একটা ভালো সাপোর্ট পাবেন। তো আমার মোটামুটি এই জিনিসপাতিগুলাই শেয়ার করেছি। আরেকটা জিনিস হচ্ছে যে উইকলি যেই সেশন আমরা আমাদের সাইড থেকে বলে থাকি যে উইকলি একটা সেশন হবে আর মান্থলি 4টা সেশন হবে। তো ওই জায়গা থেকে এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনাদের উপর। এখন দেখা যায় কোনো উইকে হইতে পারে যে সুপারভাইজার একাধিক সেশন নিছে, আবার কোনো উইকে হতে পারে যে সুপারভাইজার সেশন নেয় নাই। এখন জিনিসটা ডিপেন্ড করতেছে অনেক কিছুর উপর। দেখা গেছে ধরেন আপনারা 15 জন জয়েন করলেন, 15 জনকে নিয়ে সুপারভাইজার 3টা 4টা গ্রুপে ভাগ করে দিল। এখন আপনাদের উচিত সবসময় সুপারভাইজারকে তাড়া দেওয়া, যে সুপারভাইজারকে পেনের উপরে রাখবেন যে ভাই আমার কাজ শেষ, আপনি খালি আমার কাজ দিতে থাকেন। বাট রিয়ালিটি হচ্ছে সুপারভাইজার কাজ দিয়ে বসে থাকে, স্টুডেন্টরা কেন জানি সাবমিট করতে অনেক ডিলে করে। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সুপারভাইজারের টাচে থাকবেন অল টাইম। সেশন ম্যান্ডেটরি না, হ্যাঁ ম্যান্ডেটরি যখন আপনাদেরকে সফটওয়্যার রিলেটেড কাজ শেখানো হবে, বাট এছাড়া যখন আপনি রিসার্চে ঢুকে যাবেন তখন সবচেয়ে যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে মানে কি বলবো রিয়েল টাইম সাপোর্টটা। তো সেই ক্ষেত্রে আপনি সুপারভাইজারের টাচে থাকার চেষ্টা করবেন যেন আপনি আসলে দ্রুততম সময়ে কাজ শেষ করে ফেলেন। আমরা হয়তো আমাদের সাইড থেকে বলে থাকি যে পেপার ড্রাফট রেডি হতে 5 থেকে 6 মাস সময় লাগে, বাট এই জিনিসটা ফুললি ডিপেন্ড করতেছে আপনাদের উপর। আপনারা চাইলে 3-4 মাসও শেষ করে ফেলতে পারেন, আবার আপনারা চাইলে 1-1.5 বছরও শেষ নাও করতে পারেন। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যত দ্রুত সম্ভব আসলে আপনারা শেষ করে ফেলেন। আমরা চাই আমাদের যে মেইন মিশনটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি যে এখান থেকে স্টুডেন্টরা যারাই জয়েন করবে তারা রিসার্চটা যত আর্লি পসিবল শিখুক, দেশে কন্ট্রিবিউট করুক, সব জায়গাতে তারা ছড়াই যাক। যেমন ধরেন এইখানে আমাদের যারা সুপারভাইজার হিসেবে কাজ করতেছে ওনারা ম্যাক্সিমাম সুপারভাইজার এখানে আসলে পেমেন্ট একটা পাবে ওইটার জন্য জয়েন করে নাই। ওনাদেরও মেন্টালিটিটা এইরকম যে আমরা আমাদের আমি যে প্রবলেমটা ফেস করছি আমার ভাইরা যেন এই প্রবলেমটা ফেস না করে, আমি যেন একটু হইলেও কন্ট্রিবিউট করতে পারি আমার দেশের এই রিসার্চ সেক্টরটাতে। প্লাস যত ধরনের আসলে গ্যাপ আছে ওনারা চেষ্টা করতেছে আর কি বাংলাদেশকে কিছু একটা দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের সাইড থেকে সর্বোচ্চ পরিমাণ ডেডিকেশনটা অবশ্যই সুপারভাইজারের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাই আপনি শুরু করে দিতে পারেন আপনার সেশনটা। আসসালামু আলাইকুম। কথা কি শোনা যাচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, জহির ভাইকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কথা বলছে। আর রিসার্চ নিয়ে আসলে আমার বেসিক যে কথাগুলো মানে বলা দরকার ছিল সেগুলো জহির ভাই বলে দিয়েছে এবং আশা করি সবাই বুঝতে পারছে ব্যাপারগুলা। তো আমি আসলে ডিরেক্ট আমার যে ফিল্ড কম্পিটিশনাল ম্যাটেরিয়াল সায়েন্স যে ল্যাবটা হচ্ছে আমরা কন্ডাক্ট করব সেটা নিয়ে কথাবার্তাতে চলে আসি। আর আজকে আসলে আমরা বেসিকলি যেটা করব, আমরা কম্পিটিশনাল ম্যাটেরিয়াল সায়েন্স যে ল্যাবটা, এই ল্যাবে আমরা কি ধরনের কাজগুলো করতে যাচ্ছি তার একটা আমি ছোটখাটো একটা ব্রিফ দিব। দেন মেইন জিনিসটা হচ্ছে আপনারা যারা জয়েন হয়েছেন তারা হচ্ছে আমাকে আপনাদের অনেক ধরনের কোয়েরিজ আছে অলরেডি আমাকে চ্যাট বক্সে করেছেন, তো সেগুলো হচ্ছে আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো আর কি। আচ্ছা, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাই, কাইন্ডলি আচ্ছা আপনারা একটু রেসপন্স করবেন সবাই, কারণ আমার রেসপন্সের চাইতে আপনাদের রেসপন্সটা বেশি প্রয়োজন এখানে। আচ্ছা ঠিক আছে। আহ, আচ্ছা ওকে। তো আমাদের ল্যাবে আমি কতগুলা হচ্ছে কিওয়ার্ড দিয়েছিলাম, সেগুলো সম্পর্কে আমি যদি বলি, একটা ছিল ডিএফটি,
যেটা ফুল ফর্ম করলে হয় হচ্ছে ডেনসিটি ফাংশনাল থিওরি, আরেকটা ছিল হচ্ছে মলিকুলার ডাইনামিক্স। এই দুইটা হচ্ছে আসলে একটা থিওরি, যে থিওরির উপর বেস করে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সিমুলেশন করে থাকি। আর বাকি যে কিওয়ার্ড গুলো ছিল সেগুলো হচ্ছে এই দুইটা থিওরিকে কাজে লাগিয়ে আমরা কোনো ম্যাটেরিয়ালের যে প্রপার্টি বের করব, সেই প্রপার্টি বের করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করবো সেই সফটওয়্যার গুলোর নাম। যেমন আমি যদি বলি ক্যাস্টেপ, ক্যাস্টেপ হচ্ছে একটা ডিএফটি বের করা সফটওয়্যার। ওয়েট, হ্যাঁ, ক্যাস্টেপ হচ্ছে একটা ডিএফটি ক্যালকুলেশনের সফটওয়্যার। দেন আছে কোয়ান্টাম স্পেসো, এটাও ডিএফটি কাজ করার, বাট কোয়ান্টাম স্পেসো কন্ডাক্ট করতে হচ্ছে লিনাক্সে। আর ভাই আমার মনে হয় স্ক্রিনে আমি শুধুমাত্র ওই যে মিটের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। ও আচ্ছা, না আমি এখনো কোনো কিছু আনিনি আসলে, আমি আচ্ছা, বেসিক কথা বলছি। হ্যাঁ, যেটা ছিলাম, ডিএফটি কাজগুলো হচ্ছে মেইনলি দুইটা দিয়ে করা হয়, একটা ক্যাস্টেপ, একটা কোয়ান্টাম স্পেসো। যেখানে ক্যাস্টেপটা হচ্ছে উইন্ডোজে কাজ করে আর কোয়ান্টাম স্পেসো হচ্ছে লিনাক্সে। দেন একটা ওয়ার্ড ছিল ল্যাম্পস, ল্যাম্পস একটা সফটওয়্যার যেটা দিয়ে হচ্ছে আমরা মলিকুলার ডাইনামিক্স ইউজ করি। দেন আরেকটা ছিল সফটওয়্যার স্কেপস 1D, যেটা দিয়ে হচ্ছে আমরা সোলার সিমুলেটর বলি, সোলারের বিভিন্ন সিমুলেশন আমরা করি। দেন মেশিন লার্নিং হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা যে কোনো সিমুলেশনের যে আউটপুট, সেই আউটপুটটাকে ভ্যালিডেট করার জন্য একটা স্ট্রং টুল হচ্ছে মেশিন লার্নিং। ঠিক আছে, তো ওভারঅল হচ্ছে আমি কিওয়ার্ড গুলা ব্যাখ্যা দিলাম। এখন যদি একটা একটাতে আসি, যেমন কোয়ান্টাম স্পেসো। তো এখানে একটা কথা বলে রাখি, অলরেডি জহির ভাই বলছেও, সেটা হচ্ছে আপনাদের এক একজনের হচ্ছে এক একটা লেভেল। তো আমার হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের লেভেলটা জানা জরুরি, কে কোন লেভেলে আছেন। কে হচ্ছে একদম বিগিনার লেভেলে, তার কোনো আইডিয়া নেই, সমস্যা নেই, তাকে আমি একটা আলাদা সাব গ্রুপে ভাগ করে দিব যারা এইরকম আছে। কেউ কেউ হচ্ছে রিসার্চ অলরেডি কয়েকটা করেছেন, তারা একটু অ্যাডভান্স লেভেলের কাজ চাচ্ছেন, তাদের সাথে আমার কন্ডাক্টের ব্যবসা ভাবে অন্যরকম ভাবে। কয়েকজন হচ্ছে জাস্ট ডেডিকেটেডলি সফটওয়্যারটা শিখতে যাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আরেক রকম ব্যাপার স্যাপার হবে। তো সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে ডিসকাস করব। তো এখন হচ্ছে আমি এত ডিপলি যাব না, কারণ হচ্ছে এখন আমি কারোর লেভেলটা জানি না, আমি জাস্ট বলে দিতে যাচ্ছি আমরা কি করতে যাচ্ছি। হ্যাঁ, তো যেমন এইটা কোয়ান্টাম স্পেসো, এটা আমি স্লাইড বানানো আছে, এগুলো তো আজকে কিছু বলবো না, আমি জাস্ট দেখাচ্ছি আর কি। যেমন কোয়ান্টাম স্পেসো দিয়ে হচ্ছে যে ইনস্টলেশন কিভাবে করতে হয়, দেন হচ্ছে আমরা কোনো একটা ম্যাটেরিয়াল স্ট্রাকচার কিভাবে বানাবো, দেন বিভিন্ন ধরনের সফটওয়্যার যেগুলো হচ্ছে ইউজফুল ফর সিমুলেশন, এগুলো হচ্ছে আমরা ব্যাখ্যা করব আমাদের ল্যাবে। বিভিন্ন ধরনের লাইব্রেরি আছেন। তারপর হচ্ছে আমরা কি ধরনের আউটপুট পাবো, যে স্ট্রাকচারাল, ইলেকট্রনিক, মেকানিক্যাল, অপটিক্যাল, থার্মো ইলেকট্রিক্যাল, এই ধরনের বিভিন্ন প্রপার্টি হচ্ছে আমরা ডিএফটি দিয়ে বের করি। তো এগুলো বিভিন্ন ধরনের যে ইনপুট আউটপুট ফাইল আমি রেডি করে রাখছি, এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে ক্লাসে যখন ঢুকবো তখন হচ্ছে ব্যাখ্যা করব। দেন হচ্ছে যারা একটু থিওরি ব্যাপারে জানতে চান, তাদের নিয়ে হচ্ছে এই যে ডিএফটি আমি আউটলাইন বানিয়েছি, ডিএফটি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা এখানে বলবো। তো এটা হচ্ছে আমাদের একটা ডিএফটির কি বলে স্যাম্পল ছিল। তো আমি যদি একটা ল্যাম্পসের স্যাম্পল দেখাই, ল্যাম্পসেরও সেম ভাবে আমরা স্ট্রাকচার গুলো কিভাবে বানাইতে পারি, সেটা ওভিতো মাধ্যমে হোক অথবা আরো অনেক ধরনের সফটওয়্যার আছে, এগুলো আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি আর কি, এখন তো আসলে সব ব্যাখ্যা করবো না। এতো। আর আমি যদি একটু পেপারে যাই, যেমন এটা হচ্ছে আমার একটা ডিএফটি পেপার, দেখা যাচ্ছে পেপারগুলো? হ্যাঁ, এই যে পেপারে আমি পেপারগুলো শেয়ার করে দেবো, সমস্যা নেই। আমরা হচ্ছে এই যেমন এটা হচ্ছে আমি 9টা কম্পাউন্ড নিয়ে কাজ করছিলাম, 9টা কম্পাউন্ডের স্ট্রাকচার বানিয়েছিলাম। দেন সেই 9টা কম্পাউন্ডকে আমি হচ্ছে সিমুলেশন করে ওদের অপটিমাইজড এনার্জিতে নিয়ে আসছি যাতে তারা স্টেবল হয়। দেন হচ্ছে বিভিন্ন ধরনের ওদের প্যারামিটার, যেমন ল্যাটিস প্যারামিটারগুলো আমি বের করছি। দেন হচ্ছে এটা হচ্ছে ওদের থার্মাল স্টেবিলিটি। দেন হচ্ছে এগুলো হচ্ছে ওদের ফোনন স্টেবিলিটি এগুলা। আচ্ছা, আরেকটা কথা বলে রেখে, অনেকে বলতেছেন যে আপনারা একদম ম্যাটেরিয়াল সায়েন্সের বেসিক গুলো জানেন না, এটাও কোনো প্রবলেম না। এগেন হচ্ছে কথাটা ওটাই, আমি লেভেলিং করে দিব, যারা যে লেভেলে থাকবেন তাদেরকে আমি সেই সাব গ্রুপে ভাগ করে তাদের সাথে আমি ওইভাবে কন্ডাক্ট করব। কাউকে একদম প্রো লেভেলের, কাউকে বিগিনার লেভেলের, কাউকে ইন্টারমিডিয়েট লেভেলের, সেটা হচ্ছে লেভেলিং করার পর বোঝা যাবে। তো হতাশ হওয়ার কিছু নাই, আমি জাস্ট এখন বলে দিচ্ছি আর কি আমরা কি কি করতে পারি আর কি। তো এই যে এই ধরনের গ্রাফ জেনারেট করা, এগুলো হচ্ছে একটা ম্যাটেরিয়াল হিটের মধ্যে কিরকম স্টেবিলিটি সেটা বোঝা যায়। দেন হচ্ছে এগুলো ব্যান্ড স্ট্রাকচার, এই 9টা ম্যাটেরিয়ালের এইগুলো হচ্ছে ব্যান্ড গ্যাপ। দেন এগুলো হচ্ছে ওই ম্যাটেরিয়ালটা আমরা যখন ব্যান্ড স্ট্রাকচার অ্যানালাইসিস করছি, আমরা ধরতে পারছি সেটা সোলার সেলের জন্য ভালো একটা ইম্প্যাক্টফুল ম্যাটেরিয়াল হবে, এবং সেটাই আমরা দেখতে পারছি পিসি দিয়ে আসলে ওদের সোলার সেলের
এফিসিয়েন্সি বোঝায়, এবং এফিসিয়েন্সিটা আমরা ভালোই পাইছি। তো এগুলো সমস্যা না, আমরা আস্তে আস্তে যাবো। দেন এগুলো হচ্ছে ড স্পিড অফ কার্ভ, এগুলো হচ্ছে চার্জ ডেনসিটি, এগুলো আমরা বের করতে পারি। এগুলো হচ্ছে ওই মেকানিক্যাল প্রপার্টি, আমাদের বিভিন্ন ধরনের প্যারামিটার দিয়ে মেকানিক্যাল প্রপার্টি গুলো বের করা হয়, এটাও মেকানিক্যাল প্রপার্টি, এগুলো মেকানিক্যাল প্রপার্টি কার্ভ। দেন সেটা এগুলো হচ্ছে থার্মাল প্রপার্টি, থার্মাল প্রপার্টি কার্ভ। এগুলো হচ্ছে থার্মো ইলেকট্রিক প্রপার্টি, থার্মো ইলেকট্রিকের কার্ভ হচ্ছে এগুলো। তো এগুলো হচ্ছে আমি জাস্ট ওভারঅল দেখিয়ে যাচ্ছি আর কি, এগুলো হচ্ছে অপটিক্যাল প্রপার্টি কার্ভ। ওকে, আর এবার যদি স্কেপসের দিকে যাই, এটা আমার একটা স্কেপসের পেপার। এখানেও এগেন আমাদের স্ট্রাকচার সোলার সেল বানাতে হবে। সোলার সেলের স্ট্রাকচারটা যদি যাই, এটা হচ্ছে সোলার সেলের স্ট্রাকচারটা। তো এগুলো আমরা বানানো শিখবো আশা করি। তারপরে হচ্ছে এই যে প্যারামিটার গুলো, এই প্যারামিটার গুলো ইউজ করে কিভাবে আমরা একটা সোলার সেলের বিভিন্ন ধরনের ওই যে থিকনেস ভ্যারিয়েশন অথবা ডোপিং ভ্যারিয়েশন, ডিফেক্ট ভ্যারিয়েশন করে করে একটা সোলার সেলকে আমরা ভালো লেভেলের এফিসিয়েন্সিতে নিয়ে আসতে পারি, সেই ধরনের কাজ আমরা এখানে করবো। এগুলো হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিংটা আসলে অনেকে আবার জিজ্ঞেস করছে এখানে কি ধরনের মেশিন লার্নিং ইউজ করা হবে। আমি একটু বলে রাখি, আমি বললাম যে আমরা সিমুলেশন থেকে ডেটা বের করবো, তাই তো? তো এই ডেটা যে আসলে ভ্যালিড, এটা আমাদেরকে তো একটা প্রুফ দেখাতে হবে। আসলে কি, আমরা একটা সফটওয়্যার ইউজ করতেছি, সফটওয়্যারে আমরা যেটাই ইনপুট দিই, ও তো কোনো না কোনো একটা আউটপুট বের করেই দিবে, তাই না? তো যে কোনো আউটপুট বের করে দিলে তো হলো না, সেটা তো আমাদের আসলে সায়েন্টিফিক ওয়ার্ল্ডে কাজে লাগা লাগে। তো এই সায়েন্টিফিক ওয়ার্ল্ডে কাজে লাগবে কিনা, মানে আমরা যে ভুগিজীবী কাজটা করি নাই, এটাকে ভ্যালিডেট করার জন্য হচ্ছে আমরা মেশিন লার্নিংটা ইউজ করবো। যেখানে হচ্ছে এই যে যেমন যাদের একটু মেশিন লার্নিং সম্পর্কে আইডিয়া আছে, বোঝা যাচ্ছে যে সি আর ডি কার্ভটা একদম আমরা যে ডেটা জেনারেট করছি, সেই ডেটা জেনারেশনটা ঠিক আছে, অ্যাকচুয়ালের সাথে প্রেডিক্টেড ডেটা একদম প্রপারলি অ্যালাইন করছে, বাট এ আর বি তে কিন্তু অ্যালাইন করে নাই, এই জন্য আমরা এ আর বি ডেটাগুলো নিই নাই। তো এই ধরনের ভ্যালিডেশনের রিলেটেড যেসব মেশিন লার্নিং এর কাজ, সেগুলো হচ্ছে আমরা এখানে করব। হ্যাঁ, আর মেশিন লার্নিং যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে, ডিএফটি বলেন, স্ল্যামসে বলেন, স্কেপসে বলেন, যে কোনো ভ্যালুর ভ্যালিডেশনের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এগেন মেশিন লার্নিং সম্পর্কে যদি কারোর ইন্ট্রোডাক্টরি কোনো নলেজ না থাকে, সমস্যা নেই, তাদের জন্য আলাদাভাবে ওইভাবে ক্লাস নেওয়া হবে আর কি। এটা গেল স্কেপসের, এর আগেটা ছিল ডিএফটির, দেন এটা হচ্ছে একটা ল্যাম্পসের। তো এগেন সবগুলোরই একটাই বেসিক, সেটা হচ্ছে স্ট্রাকচারটা বানানো। স্ট্রাকচার যত যে ভালোভাবে বানাতে পারবে, সে তত ভালো প্রপার্টি পাবে। এগুলো নিয়ে আলোচনা করবে আশা করি। তো এই তো ল্যাম্পসের কাজগুলো এগুলো এগুলো এখন আমি আপাতত জাস্ট ওভারঅল একটা দেখে যাচ্ছি আর কি, জাস্ট একটা আইডিয়া আমরা কি ধরনের কাজ করতে পারি আর কি। এই যে এসব আমরা ল্যাম্পস দিয়ে হচ্ছে ওর টেনসাইল টেস্ট, তারপরে কম্প্রেশন টেস্ট, হার্ডনেস টেস্ট, তারপর হচ্ছে যে ফ্র্যাকচার হলে ওর ফ্র্যাকচার বিহেভিয়ারটা কিরকম হবে। যাদের একটু মেটাল সায়েন্স সম্পর্কে আইডিয়া আছে, তারা জানে 45 ডিগ্রিতে ফ্র্যাকচার হওয়ার একটা নেসেসিটি আছে। এই 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল হওয়াতে এগুলো সব থিওরিও অবশ্যই আলোচনা করা হবে, সমস্যা নেই। এগুলো হচ্ছে ফেস ডায়াগ্রাম, এগুলো হচ্ছে টেনসাইল টেস্ট, বিভিন্ন ধরনের টেস্টের হচ্ছে ডেটা, দেন এক্সপেরিমেন্টাল ডেটার সাথে ভ্যালিডেশন, সবকিছু হচ্ছে করা যায় আর কি ল্যাম্পস দিয়ে। তো আপাতত আমি হচ্ছে এতো মলিকুলার ডাইনামিক্স, তারপর হচ্ছে ডিএফটি স্কেপস, এই তিনটারই মিলে ঝুলে হচ্ছে আমাদের ল্যাবটা হবে। যারা যেটাতে ইন্টারেস্টেড থাকবে তাদেরকে আমি সেভাবে সাবগ্রুপ করে দিব। এখন কথা হচ্ছে, অনেকে হয়তো ভাবতেছে আমি তো কোনটা সম্পর্কে আইডিয়া নেই, আমি জাস্ট একটু ট্রাই করে দেখি ডিএফটিটা। তো সেই ডিএফটি সাবগ্রুপ অ্যাড হলো। এখন করতে করতে তার যদি মনে হয় না আসলে আমার ডিএফটি আসলে আমার সাথে যাচ্ছে না, সে চাইলে কিন্তু অন্য যেমন মলিকুলার ডাইনামিক্সে শিফট হতে পারে। সেটা তো ভালো না চাইলে সে স্ক্যাপসে শিফট হতে পারে, এটা কোনো প্রবলেম না। বাট একই সাথে তিনটাতে আসলে গেইন করা এটা ইম্পসিবল এবং ইফেক্টিভ না আমার মতে। তো যারাই জয়েন হবেন, আপনারা নিজেরা আগে একটু ঘাটাঘাটি করে দেখেন কোনটার সাথে আপনার রিসার্চ ইন্টারেস্ট চায়, অথবা আমাকে এখন জিজ্ঞেস করতে পারেন আপনার বিভিন্ন ধরনের কোয়ারিজ, দেন ডিসাইড করবেন আপনারা কোন ধরনের সাবগ্রুপ অ্যাড হবেন। এবং জাস্ট নট নেসেসারি যে আপনারা ওই একটাতে স্ট্রিক্ট থাকবেন, আপনারা চাইলে শিফট করতে পারবেন, বাট একই সাথে তিনটাতে আগানোর ক্ষেত্রে আমি সাজেস্ট করব না। সেক্ষেত্রে হচ্ছে আপনার আসলে কোনো একটাতে ফোকাস দেওয়া সম্ভব হবে না আর কি। আর হ্যাঁ, আপাতত আমার কথাবার্তা এতটুকুই ছিল ইন্ট্রোডাক্টরি হিসেবে। তো এখন আমি আসলে আপনাদের থেকে বিভিন্ন ধরনের যে কোয়েরিজ ছিল সেগুলো জানতে চাই। ধন্যবাদ। কারো কোনো কোয়েরিজ থাকলে আপনারা করতে পারেন। ভাই ডিএফটি তে আমরা কি নিয়ে কাজ করব আর কি, ডিএফটি টপিকটা?
আচ্ছা, যে কোনো টপিক, যেটা ডিএফটি হোক অথবা মলিকুলার ডায়নামিক্স হোক, আমরা হচ্ছে কোনো ম্যাটেরিয়ালের প্রপার্টি বের করব। হ্যাঁ, আমাদের কাজটা হচ্ছে প্রপার্টি বের করা। তো সেই প্রপার্টিটা এক একটা থিওরিতে এক এক ভাবে এক্সপ্লেন করা। ডিএফটির জন্য হচ্ছে একদম ইলেকট্রনের ডেনসিটি, যেটা যে ডিএফটি ডেনসিটি ফাংশনাল থিওরি, এই ডেনসিটিটা আসলে ইলেকট্রনের ডেনসিটি। তো ইলেকট্রনের ডেনসিটিটাকে কাজে লাগাই হচ্ছে আমরা ওই স্পেসিফিক ম্যাটেরিয়ালের প্রপার্টি, ও স্ট্রাকচারাল কিরকম বিহেভিয়ার করবে, ও মেকানিক্যালি কিভাবে বিহেভ করবে, ও অপটিক্যালি কিরকম বিহেভিয়ার করবে, ও থার্মালি, থার্মোডাইনামিক্যালি, আরো অনেক ধরনের আছে যেটাতে আমরা অ্যাপ্লিকেশন গুলো ভালো পাবো আর কি। সেই ধরনের প্রপার্টি গুলো বের করে যে অ্যাপ্লিকেশনে ওর জন্য ভালো পাবো, সেই অ্যাপ্লিকেশনকে দেখে হচ্ছে আমরা পেপারের দিকে আগাবো। এটা হচ্ছে ডিএফটির জন্য। সেম ভাবে মলিকুলার ডায়নামিক্স, সেম ভাবে হচ্ছে স্কেপস। ভাই ডিএফটি তো আমরা মানে কোনটা সফটওয়্যারটা ইউজ করবো আর কি? ও সফটওয়্যার যে দুইটা প্রথমে বলছিলাম, একটা ক্যাস্টেপ, একটা কোয়ান্টাম স্পেসো। যারা উইন্ডোজে বেশি করতে আগ্রহী তারা ক্যাস্টেপ করবে, আর যারা লিনাক্সে তারা কোয়ান্টাম স্পেসো। আর আমি বলবো যদি একটু ভালো লেভেলে কাজ করতে চায় তাহলে যাতে লিনাক্সে শিফট হয়। লিনাক্সে শিফট হওয়া মানে এই না যে লিনাক্স একদম প্রো হওয়া লাগবে, জাস্ট 5-6টা বেসিক লিনাক্সের যে টার্মিনোলজি সেগুলো জানলে এনাফ, এবং সেগুলো আমি বলে দিব, সমস্যা নেই। তো কারো যদি উইন্ডোজ থাকে সে ডুয়েল বুট করতে পারে চাইলে। আমার নিজের ল্যাপটপে ডুয়েল বুট করা, এবং ডুয়েল বুট করলে কোনো ক্ষতি হয় না যদি সঠিকভাবে করা যায়। ভাই কোয়ান্টাম আসসালামু আলাইকুম স্যার। স্পেসটা কি ইনিশিয়াল মানে বিগিনার থেকে শুরু করবেন? ওই যে একই কথা, আপনি যদি একদম ইনিশিয়াল লেভেলে থাকেন তাহলে আপনার জন্য ওইরকম সাবগ্রুপ হবে। আর কেউ যদি অলরেডি কোয়ান্টাম স্পেসও জানে বা সে রিসার্চের জন্য কম্পাউন্ড খুঁজে পাচ্ছে না, তাহলে তো আমার কোয়ান্টাম স্পেস শেখানো দরকার নেই, তার জন্য আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হবে, সেটা সমস্যা না। স্যার আহ, হ্যাঁ, বলেন। আচ্ছা স্যার, আমি আসলে ত্রিপলি ডিপার্টমেন্ট থেকে। তো হুম হুম আমি হুম। হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল স্টুডিওতে আলফা গ্যালিয়াম অক্সাইডের ক্যাস্টেপ ক্যালকুলেশন করেছিলাম। এটা হচ্ছে আচ্ছা। গিয়ে ইলেকট্রনিক স্ট্রাকচার আর অপটিক্যাল প্রপার্টিজ গুলো হুম বের করতাম। তো হুম হুম হুম। এখন মানে এটা আমার সুপারভাইজারের আন্ডারে আসলে করেছি, বাট আমার কাছে তাও মনে হচ্ছে আমার নলেজে আসলে গ্যাপ আছে, কারণ আমি হুম এতটা হুম। হয়তো ভালোভাবে করতে পারিনি। তো এই ক্ষেত্রে আমার জন্য কোনটা বেস্ট হবে? কোনটা বেশি হবে মানে ডিএফটি তে থাকতেছে না অন্য শিফট করতে যাচ্ছেন? আমি মানে না, কোশ্চেনটা বুঝছি। আমার মানে হচ্ছে কি আমি মানে এই ক্যাস্টেপ ক্যালকুলেশন করতাম ডিএফটি হ্যাঁ এতে। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে কি মানে তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে মানে আমার নলেজ মানে ওখানে আমি পরিপূর্ণভাবে নলেজ পাইনি হ্যাঁ হ্যাঁ। এর জন্য। তো এই ক্ষেত্রে আমার জন্য কি ডিএফটি তে ইয়ে হবে, এটা হবে? না, আগে ট্রাই করতে, হয়তো নলেজটা পরিপূর্ণভাবে হয় নাই, তখন ওইরকম গাইডলাইন পান নাই আপনি। তো আপনি হ্যাঁ ঠিক। অবশ্যই ঢুকে দেখতে পারেন। তারপর যদি আপনি মনে করেন যে হ্যাঁ এখন ভালো মতো আপনি আগাতে পারছেন, তাহলে ডিফারেন্টলি থাকবেন, নাহলে শিফট করবেন অন্যটাতে। জি, থ্যাংক ইউ। জি। আর কোনো কোয়েরিজ কারো? আমার একটা কোয়েরি ছিল। জি। আপনার ধরেন ডিএফটি, মলিকুলার ডাইনামিক্স, এগুলোতে তো মেইনলি আপনি স্ক্যাপস, মেইনলি যেটা বললেন যে মানে ম্যাটেরিয়ালস প্রপার্টিজ বের করা লাগে, যে হুম হুম ধরেন হুম। ম্যাটেরিয়ালস প্রপার্টিজ বলতে আম, মানে হার্ডনেস, টেনসাইল স্ট্রেংথ, এসব ব্যাপার না? হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা পার্ট আর কি, এটা আরো অনেক ধরনের প্রপার্টি আছে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, বা আপনি যেমন মেনশন করছেন ইলেকট্রিক্যাল প্রপার্টি, হুম 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 থার্মো হুম। প্রপার্টি। হুম হুম, হ্যাঁ, মানে তো ওভারঅল বাট হচ্ছে আমাদের প্রপার্টিটা বের করা। হ্যাঁ। তো আর এগুলো কি সিমুলেশন করে বের করা লাগে না? যে হুম ধরেন হুম হুম আপনি ক্যাস্ট্রেপ বা কোয়ান্টাম এক্সপ্রেসর যেটা বললেন, হুম, বা তো ল্যান্স। মানে বাট হুম। হ্যাঁ, বা লেন্স। আচ্ছা, এই তিনোটা কি সেম কাজই করে, মানে না না প্রপার্টি না বের না না করে লেন্স? না না, ল্যাম্পস হচ্ছে মলিকুলার ডায়নামিক্স ইউজ করে, আর কোয়াস্টেপ কোয়ান্টাম স্পেসিস ডিএফটিটা, আর স্কেপসটা আলাদা একটা সোলার সিমুলেটর, এটা সোলার সেলের জন্য ডেডিকেটেড সফটওয়্যার। আমি এই যে বললাম আপনারা হচ্ছে, আমি তো কিওয়ার্ড গুলো দিয়ে দিয়েছি, আপনারা হচ্ছে একটু গুগলে বা ইউটিউবে ঘাটাঘাটি করে দেখবেন আসলে কোনটা দিয়ে কি কাজ করে। আমার থেকে তো জিজ্ঞেস করে নিচ্ছেন, বাট এখন তো আমি টোটাল ব্রিফলি বলে উঠতে পারতেছি না। আপনি একটু ঘেটে দেখবেন আপনার সাথে কোনটা যায়। হ্যাঁ। তারপরে হচ্ছে বুঝতে হ্যাঁ ইউটিউবে অ্যাভেলেবেল, আপনি জাস্ট নামটা লিখে সার্চ দিলেই হয়ে যাবে। হ্যাঁ, কেউ একজন বুঝতে পারছি তো। কমেন্ট করছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, মানে তো ধরেন এগুলোর অ্যাপ্লিকেশনটা বা ধরেন এক্স্যাক্টলি কোন টপিকটা নিয়ে কাজ হবে, ওই হুম টপিক হুম। সিলেকশনটা কিভাবে করে এটা আচ্ছা, জানতে চাচ্ছি। এটা একটা টপিক। হ্যাঁ, আমি বলি আমাদের ল্যাবের কাজটা দুই রকম হবে, একটা শুধু সফটওয়্যার শেখা, একটা হচ্ছে টপিক সিলেকশন, এবং টপিক সিলেকশন করে রিসার্চ আগানো। তো যারা বিগিনার লেভেলে থাকবে তারা নিশ্চয়ই সফটওয়্যারটা জানে না, তো তাদের তো আগে সফটওয়্যার শেখা লাগবে, তাদের তো টপিক সিলেকশন করার ফার্স্ট স্টেপ হওয়া উচিত না। তো তাদেরকে হচ্ছে আগে আমরা সফটওয়্যারটা শেখাবো।
দেন সফটওয়্যারটা শিখে গেলে দেন হচ্ছে আমরা টপিক সিলেকশন আসবো। আর যারা অলরেডি সফটওয়্যারটা জানে, যেমন একটু আগে একজন কোয়েশ্চেন করছে, তো তাদেরকে হচ্ছে আমরা কি ডিরেক্ট আমাদের কোন কম্পাউন্ড নিয়ে কাজ করলে, কি ধরনের কম্পাউন্ড নিয়ে কাজ করলে ওই স্পেসিফিক প্রপার্টি সে পেতে যাচ্ছে। সব ধরনের কম্পাউন্ড কিন্তু সব ধরনের প্রপার্টি দিবে না, এটা তো বুঝাই স্বাভাবিক। তো কেউ একজন হয়তো অপটিক্যাল প্রপার্টিটা ভালো চাচ্ছে, তাহলে আমি তাকে সাজেস্ট করে দিব কোন ধরনের কম্পাউন্ড নিয়ে সে কাজ করতে পারে। কেউ মেকানিক্যালটা ভালো চাইলে তাকে আমি সেই ধরনের সাজেস্ট করবো। তো হ্যাঁ, সেটা আলাদা একটা ব্যাপার। মানে এখানে আসলে গ্রুপটা ডিভাইড হবে দুই ভাবে। একটা হচ্ছে যারা সফটওয়্যারটা আগে শিখতে চায় তাদের জন্য এক ধরনের, আর যারা সফটওয়্যার জানে টপিক সিলেকশন করে রিসার্চে ডিরেক্ট ঢুকে যেতে চায় তাদের জন্য আরেক। হ্যাঁ, আচ্ছা, এখানে কে একজন কমেন্ট করছিল, কমেন্টটা কোথায়? ডিএফটি ক্যালকুলেশনের ক্ষেত্রে কি হাই পারফরমেন্স দেখানো হয় নাকি? আচ্ছা, এখানে একটা কথা, হ্যাঁ হাই পারফরমেন্স অবশ্যই দরকার, বাট এখানে একটা জিনিস, সেটা হচ্ছে হাই পারফরমেন্স তখনই দরকার যখন হচ্ছে আমরা প্রিসাইজ লেভেলে ক্যালকুলেশন করতে যাব। বাট আপনি শেখার জন্য তো আসলে প্রিসাইজ লেভেলে ক্যালকুলেশন করার দরকার নেই, তাই না? আপনি শেখার জন্য হচ্ছে আমরা এই কি বলে 5 to 10% এরর রেখেও আমরা শিখতে পারি। বাট আমরা জানি আমাদের 5 to 10% এরর আছে। তো শেখার ক্ষেত্রে হাই পারফরমেন্স লাগবে না, শিখে কিছু কিছু ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের হাই পারফরমেন্স দরকার, যেটা নিজেরা নিজেরা আপনারা যদি ব্যবস্থা করতে পারেন তাহলে তো হলোই। না হলে যদি আমরা আগাই টপিকস নিয়ে, তখন হচ্ছে সব প্রপার্টি বের করতে কিন্তু হাই পারফরমেন্স লাগে না। যেমন হচ্ছে যেগুলো যাদের ডিএফটি নিয়ে আলোচনা একটু আইডিয়া আছে তারা জানে জিজিএপিবি বা হাইব্রিড ক্যালকুলেশন। হাইব্রিড ক্যালকুলেশনটা হচ্ছে হাই পারফরমেন্স, সেটা হচ্ছে ইলেকট্রনিক আর অপটিক্যাল প্রপার্টির ক্ষেত্রে লাগে। বাকি যে স্ট্রাকচারাল আরো হাবি যাবে আমি যে প্রপার্টির কথা বলছি সেগুলোর জন্য কিন্তু নর্মাল পটেনশিয়াল দিয়ে কাজ হয়ে যায়। তো সেগুলো আমাদের হাতের কাছে যে পিসি আছে সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। তারপর লাস্টের দিকে যখন আমরা দেখবো যে আমাদের জাস্ট দুই ধরনের প্রপার্টির জন্য একটু হাই পারফরমেন্স দরকার, তখন আমি সর্বোচ্চ চেষ্টা করব কোনো একটা ল্যাব থেকে এটা ব্যবস্থা করে দেওয়ার। আর সেটা হচ্ছে একদম লাস্ট লেভেল। আগে থেকে আমরা এই হাই পারফরমেন্স ব্যাপারটাকে মাথায় রেখে যাতে মানে প্রতিবন্ধক হিসেবে চিন্তা না করি, কারণ এটা অনেক লাস্ট স্টেপ। এর আগে অনেক ধরনের কাজ আছে, আমাদের আগে শেখা লাগবে সফটওয়্যারটা, টপিক সিলেকশন করা লাগবে, সেটা নিয়ে আগানো লাগবে। সবকিছু আগানোর পরে যদি আমরা কোনো একজন ইউনিভার্সিটির যার ল্যাবে হাই পারফরমেন্স কম্পিউটার আছে তাকেও যদি অ্যাপ্রোচ করে বলি আমাদের এই দেখেন আমরা সব ধরনের প্রপার্টি বের করে ফেলছি, আমাদের জাস্ট একটু প্রাণ দিলেই হয়ে যাচ্ছে, উনি নিশ্চয়ই এটা অ্যাভেল করতে আমাদের সাহায্য করতে পারেন, দরকার ওনাকে আমরা অথর্শিপ দিলাম। সেটা কোনো প্রতিবন্ধক হবে না শিক্ষার ক্ষেত্রে। তো শিক্ষার ক্ষেত্রে আমরা হাই পারফরমেন্সটাকে যাতে প্রতিবন্ধক হিসেবে না দেখি। আর একটা কমেন্ট, আমরা ম্যাটেরিয়ালসে বেসিক অলমোস্ট জিরো লেভেলে, সফটওয়্যার গুলো কি শিখতে পারবো আগে নাকি বেসিক নিয়ে তারপর সফটওয়্যার? আচ্ছা, এখানে একটা কথা, সফটওয়্যার শেখার জন্য আসলে ম্যাটেরিয়াল সায়েন্সে বেসিক লাগে না। সফটওয়্যার শেখার ব্যাপারটা আলাদা আর ম্যাটেরিয়াল সায়েন্সের বেসিকটা আলাদা। সফটওয়্যার শেখার জন্য হচ্ছে আপনি কিভাবে ইনপুট দিলে কি ধরনের আউটপুট পাবেন, কিভাবে আপনি ইনপুটটা দিতে হবে, কিভাবে আপনার কোনো একটা স্ট্রাকচার বিল্ড আপ করতে হবে, সেটা আলাদা একটা ব্যাপার। আর ম্যাটেরিয়াল সায়েন্সের বেসিক সেটা লাগে তখনই যখন হচ্ছে আপনি টপিক সিলেকশন যাবেন, লিটারেচার রিভিউ করবেন। আপনি যে আউটপুট পাইছেন সফটওয়্যার থেকে, সেই আউটপুটটা তো যে কেউ বের করতে পারে চাইলে সফটওয়্যার দিয়ে, বাট সেটাকে কাজে লাগানো, কোন অ্যাপ্লিকেশনে কাজে লাগাতে হবে সেই ধারণা তো সবার থাকবে না। সে ধারণা থাকার জন্য হচ্ছে আপনার ম্যাটেরিয়াল সায়েন্সে বেসিক লাগবে, সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ। বা সফটওয়্যার শেখার জন্য আপনার নিশ্চয়ই ম্যাটেরিয়াল সায়েন্সে কোনো বেসিক জানা লাগবে না। এবং ম্যাটেরিয়াল সায়েন্সে বেসিক নিয়ে যদি কারো ইন্টারেস্টেড থাকে সেটা নিয়ে আর সমস্যা নেই, আমি আলাদা একটা গ্রুপ করতে পারি যাদের জাস্ট ম্যাটেরিয়াল সায়েন্সে বেসিক নিয়ে জানার আগ্রহ। এটা আমরা সাইমালটেনিয়াসলি একটা গ্রুপ করতে পারি, নো প্রবলেম। আচ্ছা, আপনারা কমেন্ট না করে ডিরেক্ট কোশ্চেন করলে বেটার হতো আর কি। সিএসসি স্টুডেন্ট কি আপনার ল্যাবে কোনো ফিল্ডে কাজ করার সুযোগ আছে? সিএসসি স্টুডেন্টের, আচ্ছা এখানে কথা হচ্ছে সিএসসি বলে মেকানিক্যাল যেটাই হোক, আপনার রিসার্চ ইন্টারেস্টটা হচ্ছে ফ্যাক্টর। হ্যাঁ, তো আপনার আমি এরকমও পাইছি, আমি যে ল্যাবে এখন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি, সিএসসি একজন আপু ছিল, উনি সিএসসি থেকে আন্ডার গ্রাজুয়েট করছেন, বাট মাস্টার্স করতেছে ফিজিক্সে, এবং তার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল সায়েন্স। এখানে কম্পিউটেশনের সাথে আবার ওই সিএসসির যে কম্পিউটার সেটা মিলানোর দরকার নাই, দুইটা ভিন্ন জিনিস। বাট সে আসলে এখানে ইন্টারেস্ট পাইছে দেখে তো এখানে আসছে, তাই না? তো আপনার এরকম ভাবা দরকার নেই যে আপনি সিএসসি দেখে এখানে করতে পারবেন কিনা। আপনার যদি মনে হয় হ্যাঁ একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি আমি বের করতেছি, নিউ ম্যাটেরিয়াল আমি জেনারেট করতে পারতেছি,
তাহলে আপনি কেন এটা শিখবেন না? আপনি সিএসসি নিয়ে, সিএসসি অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারবে, যেহেতু আপনি সিএসসি স্টুডেন্ট। আপনি সফটওয়্যারের কাজগুলো খুবই ইজিলি আপনি এভেল করতে পারবেন, কারণ আপনি সফটওয়্যারের ব্যাপারে নিশ্চয়ই আপনার ধারণা ভালো থাকার কথা বাকিদের তুলনায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাডভান্টেজ পাইতে পারেন, বাট এটার সাথে আপনি ম্যাটেরিয়াল সায়েন্স বা অন্য কিছুকে রিলেট করার আসলে কোনো সুযোগ নেই। তো আশা করি বুঝতে পারছেন। আর কারো কোনো ধরনের কোয়েরি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আমার ব্যাচেলর শেষ করছি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ। আচ্ছা আচ্ছা আর আমার ওই যে থিসিস ছিল হচ্ছে ন্যাচারাল ডাইং। তো ওইখানে আচ্ছা, আসলে আমি হ্যাঁ। মেইনলি এফটিআই আর বা এই টাইপের হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, এগুলো করছি। এখন আমি আসলে চাচ্ছিলাম যে পলিমার সায়েন্সের দিকে শিফট করার জন্য আর কি গ্রাজুয়েশন। হুম, হুম, হুম। তো এই সফটওয়্যার গুলো এবং যে থিওরি গুলো বলেন এগুলো কি আমার কাজে আসবে? আর আমার তো এই সফটওয়্যার গুলো সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তাহলে যে আমাদের কি ল্যাবের যাওয়া ভালো হবে নাকি সফটওয়্যার স্কিলের দিকে যাওয়াটা প্রথমে উচিত হবে? পলিমার সায়েন্স বলতে চাচ্ছেন? পলিমার সায়েন্স? জি জি আচ্ছা, পলিমার সায়েন্স মানে এখানে নিশ্চয়ই পলিমারাইজেশন চলে আসবে। তো আমি যে জি। কথাটা বলছিলাম, ল্যাম্পস মলিকুলার ডাইনামিক্স, এটা একটা বিশাল বড় ফ্যাক্টর হচ্ছে পলিমারাইজেশন। হ্যাঁ, আপনি নিজেও যদি গুগলে ঘেটে দেখেন ল্যাম্পস দিয়ে পলিমারাইজেশনে কি ধরনের কাজ করা হয়, অনেক হিউজ ধরনের কাজ করানো যায়। হ্যাঁ, তারপর হাই এন্ট্রপি অ্যালয়, এটা কিন্তু এক ধরনের, এটা পলিমার না যদিও, বাট এটা এক ধরনের ম্যাটেরিয়াল যেটা হচ্ছে পলিমারাইজেশন। আসলে আমরা কি করি, মনোমার গুলাকে লিঙ্ক আপ করে কোনো একটা ম্যাটেরিয়াল বানাই, সেটার প্রপার্টি আমাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন যায় কিনা সেটা তো চেক করি, তাই না? জি। সেম ভাবে হাই এন্ট্রপি অ্যালয়, সেটা হচ্ছে কয়েক ধরনের এলিমেন্ট আমরা বিভিন্ন পার্সেন্টেজে অ্যাড করে সেটার প্রপার্টি কিরকম সেটা এভেল করতে পারি। তো আপনি জাস্ট পলিমার নিয়ে চিন্তা করলে আপনার, হ্যাঁ, পলিমার রিলেটেড যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে হবে আপনার। আপনার যদি প্রপার্টি বের করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ল্যাবটা হচ্ছে আপনার জন্য। প্রপার্টি রিলেটেড, বাট সিনথেসিসের ক্ষেত্রে তো আসলে আমরা এখানে সাহায্য করতে পারবো না, কারণ সিনথেসিস ব্যাপারটা তো আলাদা। সেই জন্যই বলতে হ্যাঁ, না চাচ্ছিলাম। না, সিনথেসিসের সাথে মেইনলি এখানে কথা হচ্ছে এলওয়ে নিয়ে কথা হচ্ছে, তো এই জন্য আসলে একটু কনফিউজড হয়ে গেছিলাম না না, এলওয়ে এবং সিনথেসিস, মেটাল নিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না না, এখানে আসলে আমরা সবগুলো হচ্ছে যেটা বললাম প্রপার্টি ডেটা বের করবো, ওই ডেটাটা অ্যাপ্লিকেশনে কিভাবে যাবে সেটা হচ্ছে বিভিন্ন কার্ভ ফিটিং বা কার্ভের মাধ্যমে আমরা দেখাই। এখানে আসলে আপনি এফটিআই বা বিভিন্ন স্পেকট্রোস্কোপি থেকে যে ধরনের ডেটা পাইছেন সেটার সাথে এখানে ডেটাগুলো আসলে যাবে না। জি জি জি। হ্যাঁ। আর এখানে আমাদের যে ল্যাব গুলো দেওয়া হবে, যেমন আমার তো ফিল্ড হয়ে গেছে, অনেকের চেয়ে আলাদা। এটা একটু কোর মেটেরিয়ালস এর মধ্যে হয়তো বা পড়বে না। তো আমাদের কি গ্রুপ গুলো ওইরকম আলাদা আলাদা হবে? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম আমি গ্রুপ করতে কোনো কার্পণ্য করবো না। আপনারা যদি একজন এক গ্রুপেরও হতে পারেন, মানে হন, সেটাও আমি অ্যাড করে দিব, সমস্যা নেই। কারণ আমি জানি যে এখানে সবার সাথে সবার লেভেল মিলবে না, সবার সাথে সবার ব্যাকগ্রাউন্ড মিলবে না। তো আমার সাব গ্রুপ করতে কোনো সমস্যা নেই। আপনারা জয়েন হয়ে জাস্ট আপনাদের প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড সেটা আমাকে বলবেন, আপনার লেভেলটা আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ হচ্ছে ওইভাবে সাব গ্রুপটা করবো। আপনার সাথে যদি কারো ম্যাচ হয় তাহলে আপনার সাব গ্রুপে সেও থাকবে। Thank you. আচ্ছা, ওয়েলকাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আপনার টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে আরেকজন পাওয়া গেছে। আলাদা গ্রুপে কি ক্লাস কে আলাদা হবে? আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করবে আলাদা গ্রুপের ক্লাসটা আসলে কিরকম হবে। যেমন ধরেন একটা আলাদা গ্রুপ যারা হচ্ছে একদম বিগিনার লেভেলে, হ্যাঁ, ওই বিগিনার লেভেলে সে হচ্ছে সফটওয়্যার সম্পর্কে কিছু জানে না। আরেকটা আলাদা গ্রুপ সে সফটওয়্যার সম্পর্কে জানে। এখন সে ডেটা একটা জেনারেট করার জন্য তার যে নলেজ থাকা দরকার সেই নলেজটা হয়তো তার এখন নাই, যেটা আমি হচ্ছে ওই যে ফার্স্ট যে গ্রুপ বললাম সেই ফার্স্ট গ্রুপের বেসিকে আলোচনা করব। তাহলে সেই ক্ষেত্রে কি তার এই ফার্স্ট গ্রুপের সাথে ক্লাস করাটা উচিত না? অবশ্যই উচিত। তো সেই ক্ষেত্রে আপনার ওইভাবে মিলে ঝুলে যেভাবে পসিবল হয় আর কি। বাট আপনার কোয়েরি যদি এটা থাকে যে মানে আলাদা আলাদা গ্রুপ যদি 9টা হয় তাহলে আমি কি 9টা ক্লাস নেবো, সেটা আমার উপর ছেড়ে দেন, সেটা আপনাদের সমস্যা নাই। মানে আপনারা ক্লাস পাবেন, আমি আপনাদের এনাফ টাস্ক দিব, আপনারা টাস্ক দেখিয়ে যদি আমাকে দেখাতে পারেন যে হ্যাঁ আমার টাস্ক শেষ, ইনশাল্লাহ তার 2 to 3 ডেজ এর মধ্যে আমরা নেক্সট ক্লাসে যাব, 1 ডেজ এর মধ্যেও যেতে পারি। ঠিক আছে, তো ক্লাস কম হবে সাব গ্রুপ বেশি হলে এটা ভাবার চিন্তা নেই। আমি যে পরিমাণ টাস্ক দিব আপনারা যে টাস্ক কমপ্লিট করে আমাকে বলতে পারেন, আমি ইনশাল্লাহ 1-2 দিনের মধ্যে নেক্সট ক্লাসে চলে যাব ওই গ্রুপের জন্য। আর সবার ক্লাস তো অবভিয়াসলি একসাথে হওয়া পসিবল না। আর ভাই আপনাদের কি কোয়ারেন্টাইন শেখানো হবে? হ্যাঁ হ্যাঁ, কোয়ারেন্টাইন শেখানো হবে। আর আপনি একটু ইয়াতে করেন, চ্যাটে না করে ভয়েসে বলেন। এখানে আমাদের গোল কি আলটিমেটলি একটা জার্নাল পাবলিশ করা? আচ্ছা না, এখানে গোল জার্নাল পাবলিশ করা না,
এখানে গোল এক একজন এক এক রকম। হ্যাঁ, অনেকে হয়তো ভাবতেছেন এখানে জয়েন হলে 3-4 মাসে অথবা 5-6 মাসে একটা জার্নালে পাবলিশ করে ফেলবো। এটা অনেকের জন্য পসিবল, 3 মাসেও পসিবল, অনেকের জন্য 1 বছরও পসিবল না, যেটা জহিরুল ভাই প্রথম দিকে বলছে। আসলে এটা আপনার উপর ডিপেন্ড করবে। আর আমি আসলে আপনাকে সবকিছু করে দিতে পারবো না। আমি হচ্ছে একটা গাইডলাইন, আপনার কোনো একটা জিনিস আপনি শিখবেন, শেখার ক্ষেত্রে আপনার যে জিনিসটা 1 ঘন্টা শেখার কথা, আমি সেটা আপনাকে 20 মিনিটে শেখায় দেওয়ার একটা গাইডলাইন দিয়ে দিতে পারি। কারণ ওই সোর্সটা আপনার খুঁজতে যতটুকু টাইম লাগবে, আমি যেহেতু ওই জিনিসটা পার করে আসছি, আমি আপনাকে ওই জিনিসটা বলে দিলে আপনার ওই যে 40 মিনিটস যে ঘাটাঘাটি করতে টাইমটা যেত, সেই টাইমটা কমে যাবে। বাট ওই 20 মিনিটে শেখা, সেটা আপনাকে শিখতে হবে, সেটা আমি শিখাই দিতে পারবো না। তো এটা আপনি যত বেশি আগ্রহ নিয়ে, যত বেশি মোটিভেটেড হয়ে নিজে কাজ করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার কাজ শেষ হবে, তত বেশি আপনার এবং আপনার কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। আপনার কি জার্নালে পাবলিশ হবে, না কনফারেন্সে পাবলিশ হবে, নাকি আসলে আলটিমেটলি কিছু করা যাবে না, এটা আপনার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এখানে জয়েন হলে যে জার্নালে পাবলিশ কনফার্ম, এটা আমি কনফার্মেশন দিতেও পারবো না, এটা পুরোপুরি আপনার উপর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি হইতেছে প্রিভিয়াসলি ভাই ম্যাটেরিয়াল স্টুডিওতে কাজ করছিলাম, মানে বাট ভাই ক্যাস্টেপে। আমি হ্যাঁ হ্যাঁ ক্যাস্টেপে, বাট হুম হুম ওইটাও যে আমি সব পুরোপুরি পারি এটা বলবো না, মানে কিছু কিছু হুম সিমুলেশন আছে, মানে ভাই ক্যারেক্টার গুলা প্রপার্টি গুলা কিভাবে সেট করব ওইটা হুম আমি হুম একটু হুম। কনফিউশন। তো ভাই আমি ম্যাটেরিয়াল স্টুডিও শিখতে চাচ্ছিলাম, প্লাস ভাই কোয়ান্টাম এসপ্রেসো যদি শেখা যেত, মানে এই দুটো সফটওয়্যার আমার শেখার ইচ্ছা ছিল। হ্যাঁ ঠিক আছে, আপনি ওইভাবে আপনার ইন্টারেস্ট শো করলে আমরা ওইভাবে তাহলে হ্যাঁ, মানে ভাই আমি আমার একটু তো লেটে একটা, জয়েন করছি তো হ্যাঁ আমার এখন ভাই গ্রুপটা এরকম থাকবে। আমার ক্যাস্টারের জন্য একটা গ্রুপ থাকবে, কোয়ান্টাম স্পেসের জন্য একটা গ্রুপ থাকবে, ল্যাম্পসের জন্য একটা থাকবে, স্ক্যাপসের জন্য একটা থাকবে, মেশিন লার্নিং এর জন্য একটা থাকবে, আর একটা থাকবে হচ্ছে যারা সব ধরনের সফটওয়্যার পারে অথবা শিখার পরে আহ, ওই পজিশনে গেছে লেখালেখি পর্যায়ে, তাদের জন্য হচ্ছে রিসার্চের দিকে আমি ডিরেক্ট আলাদা গ্রুপ রাখবো। যারা অলরেডি সফটওয়্যার জানে এবং এখন টপিক সিলেকশনে যাচ্ছে, এবং টপিক সিলেকশনের পর আমরা লিটারেচার রিভিউর জন্য হচ্ছে একটা গ্রুপ রাখবো। এই কয়েকটা গ্রুপ থাকবে। সো আপনি যেটাতে ইচ্ছা সেটাতে জয়েন দিতে পারেন। বাট আমি হচ্ছে প্রথমে বলছি একসাথে সব দিকে ফোকাস না করা। হ্যাঁ, একটা দিকে ফোকাস থেকে সেটা শেখার পরে নেক্সট গ্রুপে অ্যাভেল করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে আমার মতে। বাকিটা হচ্ছে আপনার উপর, সমস্যা নেই। এখানে আপনার কোনো ধরাবাধা নিয়ম না যে আপনি জাস্ট একটা গ্রুপে জয়েন করে রাখতে পারবেন, এটা কোনো নিয়ম নেই ধরাবাধা। কোর্সের ভাই ডিটেইলস। আমার একটা কোয়েশ্চেন ছিল আপনার, হ্যাঁ, মানে ক্যাস্ট্রেপ আর হচ্ছে লেন্স, মানে এই দুইটা আপনার মানে আপনার জার্নিটা কি ছিল আর কি, এগুলো শেখার ব্যাপারে এটা জানতে আপনি কিভাবে ক্যাস্টেট। আচ্ছা আচ্ছা, আমার জার্নিটা আচ্ছা আমি বলতেছি। এখানে একজন কোশ্চেন করছে কোর্স ডিটেইলস, স্টার্ট ডেট, ফি, এসব কিভাবে জানতে পারবো। এগুলো একটু জহিরুল ভাই আপনি একটু ওনার সাথে কথা বলেন, স্বপন কুমার রয়, আহ সরি রিসার্চ বাড়ি আই, ওদের সাথে কন্ট্যাক্ট করলে ওরা আপনাকে সব বলে দিবে। আচ্ছা, তো আমার জার্নিটা আমি বলি। আমার যে পেপার, আমার দুইটা কিউ1 জার্নাল পেপার আছে, আর একটা হচ্ছে কনফারেন্সের পোস্টার আছে। একটা কিউ1 জার্নাল পেপার হচ্ছে স্ক্যাপস এবং মেশিন লার্নিং এর কম্বিনেশন, আর একটা কিউ1 জার্নাল হচ্ছে আপনার মলিকুলার ডাইনামিক্স এন্ড হচ্ছে ডিএফটি এর কম্বিনেশন করে করা। তো এই দুইটা কাজই আমি করছি হচ্ছে আমার আন্ডার গ্রাজুয়েটের যে থিসিস, সেই থিসিস কাজে। সো থিসিস কাজটাকেই হচ্ছে আপগ্রেড করে আমি দুইটা কিউ1 জার্নাল পাবলিশ করছি। এটা পাবলিশ করতেও বেশি দেরি হয়নি, 2026 সালে দুইটা পাবলিশ আর কি। তো এগুলো হচ্ছে আমার থিসিস ওয়ার্ক ছিল। তো নিশ্চয়ই থিসিসের জন্য আমার পাই কতদিন, এক বছর কম, 8 মাস 6 মাস এরকম। তো 6 মাসে তো নিশ্চয়ই আমি আসলে এগুলার কাজ করে শিখে পেপার পাবলিশের দিকে আগাতে পারিনি। আমার কাজ আমি স্টার্ট করছি বলতে গেলে একদম আমার যখন 3-1 মানে থার্ড ইয়ারের ফার্স্ট টাইম, তখন থেকে হচ্ছে আমি শেখা শুরু করছি। তো শিখতে গিয়ে আসলে অনেক টাইম লস হয়েছে এই জিনিসে, যে কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য যে প্রপার্টি দরকার, আমার কাছে ডেটা আছে, আমি ডেটা জেনারেট করা শিখে ফেলছি ইজিলি ইউটিউব দেখে বা বিভিন্ন ধরনের কোর্স দেখে। বাট আউটপুট যে ডেটা, সেটা আমি অ্যাপ্লাই করে, মানে আমি কিভাবে বলবো যে এই জিনিসটা অ্যাপ্লিকেশনের জন্য ভালো, এটা আমি কিভাবে বলবো, এটাই তো মানে মেইন ফ্যাক্ট ফর রিসার্চ, তাই না? আপনি ডেটা জেনারেট করে ফেলতে পারবেন ইজিলি, ইনপুট যাই দিবেন আপনাকে। আপনি যদি একটা হাতি ঘোড়া ছাগল যাই ইনপুট দেন, আপনি আউটপুটও হাতি ঘোড়া ছাগল কোনো একটা তো জিনিস পাবেনই, সেটা সমস্যা না। বাট ওই হাতি ঘোড়া ছাগলকে আপনি কিসে কাজে লাগাবেন? তাকে কি দৌড় প্রতিযোগিতায় কাজে লাগাবেন, নাকি তাকে ঘাস খাওয়ানোতে কাজে লাগাবেন? এই জিনিসটা তো আপনার জানা দরকার। এই জানাটাই হচ্ছে বেশি সময় খায় বা বেশি সময় নেয় আমার মতে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে আমি আহ এই ল্যাবে শতভাগ দেওয়ার ট্রাই করবো, যাতে এই টাইম লসটা না হয়। সফটওয়্যার শিখে আউটপুট পেয়ে
এটা অ্যাপ্লিকেশনে যাইতে, যেমন আমি বলি এখন যদি কোনো ডেটা আমাকে দেন কোনো একটা সফটওয়্যার, আমি বলে দিতে পারবো এটা আপনার কোন অ্যাপ্লিকেশনের জন্য বেটার হবে। তো আপনি ওই অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে ফেলে তো আপনার একটা পেপার এদিকে কাজ চলে যাচ্ছে, ঠিক আছে না? তো ওই জিনিসটা আর কি, আমি এই জিনিসটাতে খুবই সমস্যা ছিলাম, না হলে আশা করি আমার আরো আগেই কাজগুলো হয়ে যেত। তো এটাই আমি থার্ড ইয়ার থেকে কাজ করা শুরু করছি সফটওয়্যার। মোটামুটি আমি উইদিন 3 to 4 months, ল্যাম্পস বলেন ডিএফটি বলেন, সফটওয়্যার শেখা আসলে এত কঠিন কিছু না। যাদের একটু ল্যাপটপ নিয়ে বসে থাকে, সফটওয়্যার রিলেটেড কাজ ঘাটাঘাটি করে, তাদের জন্য এই ধরনের সফটওয়্যার ইউজ করার কোনো ব্যাপারই না আসলে। হ্যাঁ, এটা আহামরি রকেট সায়েন্স না। তো এটাই আমি এটাই আহ, বলতে হচ্ছে, হ্যাঁ ডেটা জেনারেট করে কিভাবে আউটপুট যাবে সেটাই কি হচ্ছে ফোকাস করার জন্য যে টাইমটা লাগে সেই টাইমটা আমি এখানে ডিক্রিজ করতে পারবো এজ এ সুপারভাইজার। জি। ভাইয়া ভাইয়া অনেকগুলো যে সাবগ্রুপ থাকবে, লাইক হুম ভাই হুম আমি এখন একটু ম্যাটেরিয়াল স্টুডিও আর কোয়ান্টাম স্পেসো এই দুটো সফটওয়্যার একটু ক্লিয়ার হতে যাচ্ছি, বাট হুম ফার্দার স্কেপস আর ওই যে মেশিন লার্নিং এর পার্টটাও আমি হুম হুম শিখতে চাচ্ছি সামনে। হুম তো হুম। ভাই ওই ক্লাস রেকর্ডিং গুলা কি মানে অ্যাক্সেস কি সবার কাছে থাকবে, লাইক ভাই এই দুটা শিখে তারপর ওইগুলা ওই ইয়েগুলো দেখে নিলাম? আমার ল্যাবটা হচ্ছে টোটালি কম্পিউটেশন ম্যাটার সায়েন্স ল্যাব। হ্যাঁ, তো এই ল্যাবের যে জয়েন করবে তাদের অ্যাক্সেস সবার কাছে থাকবে, গ্রুপে আলাদা কোনো অ্যাক্সেসের ডিভিশন নাই। সবটাই বুঝে গেছে, মানে এই ল্যাবের মধ্যে সবগুলো আছে। তো এই ল্যাবে যারা জয়েন করবে তারা সবকিছুর অ্যাক্সেস পাবে, এখন যে যেটা নিতে পারে সমস্যা নেই। ও আচ্ছা, জি ভাই বুঝতে পারছি, হুম। থ্যাংক ইউ। আমরা কোর্সে জয়েন করলে কোর্সে আউটলাইন কি হবে ডিউটি সাব গ্রুপে দেন। হ্যাঁ, ডিউটি কোর্সে আউটলাইন আমি একটা দেখাইছিলাম অবশ্যই এখানে, এই যে ডিউটি কোর্সে আউটলাইনটা অনেকটা এরকম হবে, আমি এখানে দেখাইছি। একদম লাস্ট যেটা লিখছি ফাংশনাল প্রপার্টিস, এই ফাংশনাল প্রপার্টিস এর মধ্যে অনেক ধরনের প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলো বের করা, এর আগে যা যা দরকার সেগুলো এখানে আউটলাইন হিসেবে দেওয়া আছে। যে দেখতে চেয়েছিল সে আশা করি দেখছে। হ্যাঁ। হ্যালো ভাই, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। হুম হুম ভাই অ্যাকচুয়ালি আমি হচ্ছে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের, তো হুম হুম আমি হচ্ছে কম্পিউটেশনাল কেমিস্ট্রি নিয়ে একটু ইন্টারেস্টেড ছিলাম, যদিও ওইভাবে শেখা হয়নি। তো আমি কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে কয়েকটা সফটওয়্যার নাম শুনছিলাম, যে গসিয়ান, তারপর অর্কা। হুম 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 তো হুম আমার কোশ্চেনটা হলো যে গসিয়ান অর্কার সাথে মানে এই যে কোয়ান্টাম এক্সপ্রেসো, এটার অ্যাকচুয়ালি হুম। ডিফারেন্সটা কেমন আর কি? আচ্ছা, গসিয়ান দিয়ে অর্কার সম্পর্কে আমার আইডিয়া নেই, গসিয়ান দিয়ে হচ্ছে ডিএফটি ক্যালকুলেশন গুলো করে আমি যা জানি। বাট হ্যাঁ, কম্পিউটেশনাল কেমিস্ট্রির কোন পার্টটা কোথায় আছে, মানে কি ধরনের কাজ সেটা যদি স্পেসিফিক করে বলেন তাহলে আমি বলতে পারবো কোয়ান্টাম স্পেসের সাথে ডিএফটি আপনার তে, এই যে ডিএফটি। ডিএফটি দিয়ে, তাহলে হ্যাঁ তাহলে সমস্যা নেই, আপনি কোয়ান্টাম স্পেসে ডিএফটি যে কোনো কাজই করা যায়, এটা আচ্ছা কোনো আচ্ছা। সমস্যা না। মানে হ্যাঁ, আপনারা অ্যাকচুয়ালি যে না আমি কোয়ান্টাম গসিয়ান, এক্সপ্রেসোতে, হ্যাঁ আমি গসিয়ান অর্কাতে যাব না, আমি কোয়ান্টাম স্পেস এবং ক্যাস্টে দুটোতেই থাকবো। এই কোয়ান্টাম এক্সপ্রেসোতে আপনি হচ্ছে আর কি যে ডিএফটির যে ক্যালকুলেশন গুলো, এটা হচ্ছে কোয়ান্টাম এক্সপ্রেসো দিয়ে করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়ান্টাম স্পেসও এবং ক্যাস্টেপ দুটোতেই যে যেটাতে করে সমস্যা নেই, দুটাতেই করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে একটা পারছি। উইন্ডোজে একটা লিনাক্সে। আচ্ছা আচ্ছা। ভাই আমার একটা কোশ্চেন ছিল আর কি। হুম 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 যদি আমার কি অ্যাপ্লিকেশন অনুযায়ী যে 2D সেমিকন্ডাক্টর বা ন্যানো ম্যাটেরিয়ালস এটা নিয়ে হুম একটা ইন্টারেস্ট, এখন হুম ওই হুম হুম। দিকে কি আমরা যেতে পারবো এগুলো শিখে? হ্যাঁ অবশ্যই, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তো অনেক ধরনের, যেমন যদি সেটা মেটালিক ওয়্যারের হয় বা সুপার কন্ডাক্টিভিটির হয়, সেক্ষেত্রে আমরা আয়নিক কন্ডাক্টিভিটি বের করতে পারি। তারপর সেমিকন্ডাক্টর তো হিউজ অ্যাপ্লিকেশন, এই ধরনের অ্যাপ্লিকেশন তো অবশ্যই আমরা ডিফি দিয়ে বের করি। জি ভাই, স্পেশালি বলতেছিলাম যে 2D ধরেন মলিকুলার সালফাইড বা টাংস্টেন 2D এই ম্যাটেরিয়াল, ধরনের 2D ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ 2D 2D। ম্যাটেরিয়াল অবশ্যই ম্যাগজিন ফেস, ম্যাক্স ফেস, এগুলো তো আমরা ডিএফটি ক্যালকুলেশন করি। আচ্ছা আচ্ছা। হুম হুম। ভাই আপনি যেটা বললেন যে আমাদের মেনলি হচ্ছে দুইটা সফটওয়্যার শেখাবেন এবং তিনটা। এটাতে খুব সম্ভবত না সরি, তিনটা, চারটা। চারটা চারটা কি ক্যাস্টেপ, সবার জন্য অ্যাপ্লিকেবল নাকি এখানে আমি তো আচ্ছা এটা অনেকবার কোশ্চেন চলে আসছে, আমি বলি এই ল্যাবে যারা জয়েন করবে তাদের সবাই চারটাই শিখতে পারবে, এটা কোনো প্রবলেম না। বাট আমি সাজেস্ট করবো না চারটে একসাথে শেখার, কারণ এটা আসলে আলটিমেটলি ভালো কোনো কিছু দিকে যাবে কিনা আমার আইডিয়া নাই। আপনি নিতে পারলে নিতে পারেন, বাট তাহলে কয়টা শিখতে হবে? দুইটা? আপনি এট এ টাইম একটা শিখেন, সমস্যা নেই, তারপরে দরকার হলে পয়টাতে যান, আমাদের ল্যাবটা বন্ধ হয়ে যাচ্ছে না, তাই না না? হ্যাঁ আচ্ছা, একটা যদি আমরা প্রথমে শুরু করি তাহলে মেনলি সবচেয়ে ভালো হয় কোনটা দিয়ে শুরু করলে একদম বিগিনারদের জন্য? সবচেয়ে ভালো তো আসলে এখানে ভালো খারাপের কিছু নাই, এটা আসলে আপনি ইন্টারেস্টের উপর। আপনি যদি সোলার সেল নিয়ে কাজ করতে চান তাহলে স্ক্যাপসে যান। আপনি যদি মনে করেন হচ্ছে
এই যে টেনসাইল টেস্ট বা সামথিং টেস্ট, যারা মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছে তারা বুঝবেন। এই ধরনের টেস্টিং এর সিমুলেশন করতে চান, কম্প্রেসিভ টেস্ট, হার্ডনেস টেস্ট, তারা মলিকুলার ডাইনামিক্স দিকে যান। আর কারো যদি এই যে যেমন একটু আগে কোশ্চেন করলো সেমিকন্ডাক্টর, এসব রিলেটেড কাজ অথবা ফটো ইলেকট্রনিক এই ধরনের কাজ, তারা ডিফটি দিকে যান। কে কোন দিকে যাবেন এটা নিয়ে যদি কনফিউশন থাকে, এখন অ্যাভেলেবেল হচ্ছে আমাদের এআই আছে অথবা গুগল আছে, আপনি জিজ্ঞেস করবেন। আমার যে 4টা সফটওয়্যার নাম অলরেডি আমাদের ল্যাবে আছে, আপনি জিজ্ঞেস করবেন এই 4টা সফটওয়্যার মধ্যে আপনার যে ইন্টারেস্ট সেটার জন্য কোন কোন সফটওয়্যারটা যায়, ঠিক আছে? আপনি সেই সফটওয়্যার চলে আসবেন, অথবা চ্যাট গ্রুপে আমাকে আস্ক করলে আমি বলে দিতে পারবো, সেটা কোনো প্রবলেম না। বাট ভালো খারাপ বলতে আসলে কিছু না, এটা অ্যাপ্লিকেশন বেস। ভালো বিগিনার জন্য, বিগিনার সবকিছু তো বিগিনার থেকে শুরু করতে হবে। আপনি কঠিন কিছু শিখলেও তো আপনাকে বিগিনার লেভেলে তো আস্তে আস্তে শিখতে হবে। বুঝতে পারছি। তাহলে যে একটা এটা টোটালি কত মাস লাগতে পারে? আমাদের 5 মাস মনে হয় বলা হয়েছে। না, এটা 5 মাস কি বলা হয়েছিল? সরি, আমি মনে হয় তাহলে ভুল দেখতে পারি, আমি খেয়াল হয় নাকি। না, আমি কিছু বলা হয়েছে। মাসের উপর আসলে আমি কোনো কিছু এমফেসিস করতে চাই না, এটা টোটালি আপনার উপর। আপনি 1 মাসে যদি শিখে 1 মাসে কাজ রেডি করে ফেলতে পারেন তাহলে মোস্ট ওয়েলকাম, আমার জন্য সুবিধা, আমার একটা পেপার বাড়বে। আমি মাস আসলে প্রমিস করতে চাই না, এটা টোটালি আপনার উপর। হ্যাঁ, মাস প্রমিস করলে পরে আপনার পরে ক্লেম করতে পারেন এত মাস হয়ে গেল তাও আমাদের আপডেট হলো না কেন। এখন আপনি ভিজবেন ততটুকু যতটুকু হচ্ছে আপনি পানিতে ডুববেন, তাই না? আপনি পানিতে ডুববেন হাতে পরিমাণ, কিন্তু আপনি যদি ভিজার ট্রাই করেন মাথা পরিমাণ, তাহলে তো হবে না। ইউ গট মাই পয়েন্ট? এটাই মনে হয় একজন এখানে লিখছিল যে আসলে কোর্সের আউটলাইনটা কেমন হবে, কতদিন লাগবে। না না, আউটলাইন এটা তো এক একজন এক এক উপর। আমি এরকম কত টাইমের মধ্যে হবে সেটা আসলে স্পেসিফিক তো বলতে পারতেছি না। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে 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 লেভেল আছে তার জন্য সেই রকম হচ্ছে আউটলাইন হবে। আমি মূলত মেশিন লার্নিং ব্যবহার করে মেডিসিন ডেটা অ্যানালাইসিস কম্পিটিশনের কাজ শিখতেছি। ওকে, আমার ইন্টারেস্ট গ্রিন হাইড্রোজেন এন্ড ইলেকট্রোক্যাটালিস্ট ডোমেইন ফোকাস। আমি যাচ্ছি এই কাজে আমার স্কিলগুলো ল্যাবে স্পেসিফিক্যালি রিলেটেড কোনো প্রজেক্ট করা যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদিও কাজ জানেনই, তাহলে আপনার জন্য ওই যে সাবগ্রুপ, ওই যেটা কথা বলছি, যেটা তো হচ্ছে আপনি ডিরেক্ট অ্যাপ্লিকেশন সাবগ্রুপে জয়েন করবেন, সেক্ষেত্রে আপনি ওইভাবে আমরা সমস্যা নেই। তাহলে আপনি যেহেতু সফটওয়্যার জানেন, আপনি বলতেছেন ইমেলের ব্যাপার স্যাপার জানেন, তো আপনার গ্রুপটা হবে অন্যরকম। ভাই সাবগ্রুপ গুলোতে জয়েন করবো কিভাবে? অপশন দেওয়া হবে সামনে? না, আপনি তো আগে মেইন ল্যাবে জয়েন করবেন, দেন হচ্ছে আপনি আপনার ব্যাপারগুলো চ্যাটে বলবেন আমাকে আপনি এই সাবগ্রুপ অ্যাড করতে চাচ্ছেন, আমি অ্যাড করে দিব, সেটা সমস্যা না। আপনি জাস্ট মেইন ল্যাবে আপনাকে অ্যাড দিতে হবে, তারপরে সাবগ্রুপে অ্যাড করা আমার কাজ। ওকে ভাই, ঠিক আছে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হুম। ভাই আমি হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের, আমার কাজটা হচ্ছে ফুয়েল সেলের হচ্ছে প্লাটিনাম ক্যাটালিস্ট নিয়ে কাজ করার চেষ্টা করছি আমি প্রফেসরের সঙ্গে। সেক্ষেত্রে আপনাদের এই ল্যাবের সঙ্গে আমার কাজ কিভাবে অ্যালাইন কি করতে পারে এই বিষয়টা জানা। আচ্ছা, আমি এই রিলেটেড একটা কাজ করতেছি, যদিও প্লাটিনাম ক্যাটালিস্ট না। আমার এখন যে কাজটা চলতেছে সেটা হচ্ছে ফটো ইলেকট্রো ক্যাটালিস্টের মাধ্যমে ওয়াটারটাকে স্প্লিটিং করে আমি হাইড্রোজেন জেনারেশন করার ট্রাই করতেছি। তো ওই হাইড্রোজেন জেনারেশনের জন্য বিভিন্ন ধরনের পটেনশিয়াল ম্যাচ করানো লাগে। তো আপনার কাজ যদি ওই রিলেটেড হয় তাহলে তো আমার প্রজেক্টের সাথে মিলে গেল, সমস্যা নেই। বাট আপনি কি ধরনের কাজ করতে যাচ্ছেন সেটা হচ্ছে কথা। প্লাটিনাম ইলেকট্রোড হিসেবে ইউজ করে কি করতে যাচ্ছেন সেটার উপর বেস করে হচ্ছে আমি বলতে পারবো। যেমন আমাদের ল্যাবের অ্যাক্সেসটা একটু লিমিটেড, যার কারণে আপাতত আমি রিভিউ পেপার নিয়ে কাজ করছি বেশি, আর ল্যাবের তো আসলে সুযোগ না থাকার কারণে। আচ্ছা, আপনার কথার সাউন্ড খুবই কম। আচ্ছা, কথা শোনা যায় ভাইয়া? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলেন, নাইমুর ভাই আপনি শেষ করেন আগে, তারপর। আমার এখানে ল্যাবের অ্যাক্সেস বা লিমিটেশন থাকার কারণে আমার হচ্ছে রিভিউ পেপারের দিকে আমি মেইনলি কাজ করছি। তো এখানে আমি চেষ্টা করছি যে হচ্ছে ক্যাটালিস্ট বেস যে ফুয়েল সেলগুলো আছে ওইগুলোর লিমিটেশনস বা কিভাবে কি ইমপ্রুভ করা যায় এইগুলো নিয়ে আমি হচ্ছে রিভিউ পেপারে কাজ করছি। এখন এই ল্যাবটা কি আমার ওই কাজের সঙ্গে কোনোভাবে অ্যালাইন করতে পারবে কিনা বা কোনোভাবে আমার মানে আমি কাজে করতে পারবো কিনা এই জন্য আমি জিজ্ঞেস করি। না, ফটো ক্যাটালিস্ট দিয়ে বা ফটো ইলেকট্রোকেমিক্যাল দিয়ে ডিরেক্ট কাজ করা যায়, আমি নিজে করতেছি। তো আপনার স্পেসিফিক কোন অ্যাপ্লিকেশন সেটা তো আপনি বলতেছেন না। তো ফটো ক্যাটালিস্ট অথবা ইলেকট্রোকেমিক্যাল যে কোনো কাজই আপনি ডিরেক্টতে করতে পারবেন, সমস্যা নাই, আমি নিজেই করতেছি। এটা ভাই হচ্ছে এই ল্যাবে কি আমি স্পেসিফিক কাজটা কি করতে পারবো কিনা? জি জি, আমার এই মানে আমার ব্যাকগ্রাউন্ড থেকে কি আমি আপনার ল্যাবে সাস্টেইন করতে পারবো কিনা এটাই হচ্ছে মেইন কোশ্চেন।
সাস্টেন করতে এটা তো আসলে আপনার উপর না, আপনি জয়েন না করলে আসলে বুঝবেন কিভাবে আপনি সাস্টেন করতে পারতেছেন কিনা। এখন তো আমি আগে থেকে তো বলে দিতে পারতেছি না সাস্টেন করার ব্যাপারটা, বাট আপনি যে কথাগুলো বলেন ক্যাটালিস্ট সেই রিলেটেড কাজ আমি করি, এবং যদি করতে চান করাতে পারবো, এটুকু হচ্ছে আমি এনশিওর করতে পারতেছি। বাট সাস্টেনের ব্যাপারটা তো আপনার উপর টোটালি। আপনি ইনিশিয়ালি হ্যাঁ আপনি ল্যাবে জয়েন হয়ে দেখেন, তারপরে হচ্ছে নিজে ডিসাইড করবেন। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার যে কাজটার কথা বললেন যে ওয়াটার স্প্লিটিং এ যে হুম, ইলেকট্রোক্যাটালিস্ট, হুম। ওটা কি ভাই হচ্ছে মেশিন লার্নিং রিলেটেড? না না, মানে ওটা মেশিন লার্নিং ডিএফটি দিয়ে করতেছি। মেশিন লার্নিং, আচ্ছা আমি বলি, আমরা ভাই না ডিএফটি দিয়ে মেশিন করলে লার্নিং তো অনেক সময় লাগে যাওয়ার কথা, মানে হচ্ছে যে ক্যাটালিস্টের এক একটা অ্যালয় টেস্ট করতে তো অনেক টাইম লাগে যায়। অ্যালয় না, এটা তো ভ্যাকুয়াম স্ল্যাব করা লাগে, মানে কোন একটা জিনিস আগে বানাবো, সেটাতে ভ্যাকুয়াম ক্রিয়েট করা লাগে, তারপর সেটা ওয়ার্ক ফাংশন বের করা লাগে, ওয়ার্ক ফাংশন থেকে হচ্ছে ওর ইলেকট্রিসিটিক পটেনশিয়াল বের করা লাগে, সেখান থেকে হচ্ছে আমরা স্কেলিং করে বলতে পারি এটা ওয়াটার স্প্লিট করে হাইড্রোজেন জেনারেশন করতে পারবে না। অনেক স্টেপ আছে। তো এই যে স্টেপ গুলা আমি তো অলরেডি বেসিক বলে দিলাম, কারো যদি একটু আইডিয়া থাকে সে আসলে ধরে ফেলতে পারবে কি কাজ করা লাগবে। তো হ্যাঁ, কম্পিটিশন কস্ট লাগবে, অবশ্যই লাগবে, বাট আপনি সেক্ষেত্রে তো আসলে হাই কনফিগারেশন পিসি লাগে। আহ, সেটা হচ্ছে হাই প্রিসাইজ লেভেলের কাজের জন্য। বাট যদি শেখার জন্য বলেন, আমরা নর্মাল পটেনশিয়াল দিয়েও এই কাজটা শিখতে পারি। নর্মাল পটেনশিয়াল বলতে জিজেপিবি অথবা আপনার ডিএফটি প্লাস ইউ হার্ভার্ড প্যারামিটার দিয়ে। এগুলো বেসিক না জানা থাকলে আমি বলে দিব পরে, সমস্যা নেই। বাট শিখতে গেলে আপনি এখানে যে কোনো কিছু শিখতে পারবেন, এটার জন্য আপনার কনফিগারেশন কোনো ম্যাটার না। আচ্ছা আচ্ছা, ল্যাবে জয়েন করার পর আপনার হচ্ছে এই যে ওয়াটার স্প্লিটিং নিয়ে কাজ করা যাবে তো? হ্যাঁ আহ, হ্যাঁ, ডিরেক্ট যদি কাজে ঢুকতে চান তাহলে অবশ্যই যাবে। আর যদি আপনি না, আপনি কি সফটওয়্যার পারেন? না ভাই, শিখতেছি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। না আপনি যদি মানে ওয়াটার স্প্লিটিং এর জন্য আমি যে প্রসেস গুলা বললাম, সেই প্রসেস করার জন্য যে কাজগুলো সফটওয়্যার করা লাগে, সেগুলো যদি আপনি জানেন আগে থেকে, তাহলে তো অবশ্যই আপনি ডিরেক্ট ওয়াটার স্প্লিটিং কাজে ঢুকতে পারবেন। আর যদি কাজগুলো না জানেন, তাহলে আগে কাজগুলো শেখা লাগবে। বুঝতে পারছি। ভাই আমার কোশ্চেন ছিল, হুম হুম হুম। ভাই এই যে আপনাদের রিসার্চ এআই মানে বাড়িতে আমি একটা ল্যাব দেখছিলাম, ওটা মানে হাইড্রোজেন টেকনোলজি নিয়ে ছিল। সো এই হাইড্রোজেন টেকনোলজি রিলেটেড কাজগুলো কি যে কম্পিউটেশনাল বেস করা যায় কিনা, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। হাইড্রোজেন জেনারেশনের আসলে অনেক ধরনের কাজ। হাইড্রোজেন টেকনোলজি একটা ল্যাব হ্যাঁ, দেখছিলাম আর হাইড্রোজেন কি। টেকনোলজি ওইটার সম্পর্কে আমি ডিটেলস বলতে পারবো না, ওই ল্যাবের ডিটেলস তো আমি জানি না। বাট আমি হাইড্রোজেন টেকনোলজির মধ্যে অনেক ধরনের আছে, একটা হাইড্রোজেন জেনারেশন, একটা হাইড্রোজেন স্টোরেজ। তো স্টোরেজের ব্যাপারটার সাথে ডিএফটির কোনো রিলেশন নাই, বাট জেনারেশনের সাথে ডিএফটির রিলেশন আছে। আচ্ছা আচ্ছা। বাট ওই ল্যাবে কি হয় সেটা তো আমি আসলে বলতে পারতেছি না, এটা আসলে জহিরুল ভাই বলতে পারবে। না এই যে আপনি বললেন যে ওয়াটার কে ভেঙে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হাইড্রোজেন জেনারেশন। হাইড্রোজেন টেকনোলজি তো আসলে অনেক ফাস্ট একটা ব্যাপার। বুঝতে পারছি। হুম হুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আমার আসসালাম। একটা সিলি কোশ্চেন ছিল, মানে আপনার কাছে, আপনি না না, কিভাবে নেবেন? কোশ্চেন কখন সিলি হয় না, অ্যান্সার সিলি হতে পারে, আসলে কোশ্চেন আমি সিলি হবে না। রিসার্চ ফিল্ডে স্যার নিউ, তো মানে আমার সবকিছু মাথার উপরে যাচ্ছে। আমি যেহেতু সিএসসি স্টুডেন্ট, আমার ওই সিএসসি রিলেটেড কাজ করার বেশি অভিজ্ঞতা আছে। আচ্ছা। তো আমি মানে একটা জিনিস বুঝি না যে আমরা রিসার্চের দুনিয়াতে অনেক বড় বড় টেক ইন্ডাস্ট্রি আছে যারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ইনভেস্ট করে রিসার্চ হুম করছে স্যার। তো হুম আমরা হুম। বাসায় বসে একটা সিমুলেশন রান করে কিভাবে মানে একটা রিসার্চ করা পসিবল একদম না, প্রিসাইসলি জিনিসটা? এটা মোটে সিলি কোশ্চেন না, এটা হচ্ছে আসলে বেস্ট কোশ্চেন বলা যায়। কারণ আমি সিমুলেশন করে কি এমন করব যেটা আসলে মানে ইন্ডাস্ট্রি লেভেলে অনেক বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ওরা করতেছে না, বা জি ওরা স্যার। কেন করতেছে না, আমরা এখানে ঘরে বসে কি করতেছি। এটার অ্যান্সারটা এটাই আসলে, আহ, আমরা গরিব দেশে বাস করি, এটা তো সত্যি কথা, তাই না? তা আমাদের ক্ষেত্রে সিনথেসিস করে কোন একটা ম্যাটেরিয়াল টেস্ট করা এটা খুবই কস্টলি, এবং আমাদের ফান্ডও নেই। তো আমরা আমাদের লেভেলের থেকে যে কাজটা করে এভেল করতে পারবো সেটাই তো আমরা করব। এবং হ্যাঁ, আমাদের যদি ইচ্ছা থাকে আমরা বড় বড় কাজ করব, তাহলে আমাদের ওই পজিশনতেও যাওয়া লাগবে। ওই পজিশন যেতে আসলে আমরা আপাতত আমাদের দেশে থেকে পসিবল না। তো বাইরে যাওয়ার জন্য আমাদের ওদেরকে তো বুঝতে হবে, হ্যাঁ আমি অন্তত কিছু তো কাজ পারি যেটা হচ্ছে মানে আপনার রিসার্চে হেল্পফুল হবে। এটার জন্য আপনার পেপার দেখানো লাগবে। তো পেপার দেখানোর জন্যই তো আপনার আসলে রিসার্চটা করা লাগবে সিমুলেশন বেস। এবং সিমুলেশন আমরা যেটা করি, অ্যাকুরেসি একটা ব্যাপার সিমুলেশনে, সেটা হচ্ছে ওরা বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে যে অ্যাকুরেসি আনতেছে, আপনি সিমুলেশনে ওই অ্যাকুরেসি আনতে পারতেছেন কিনা। যদি অ্যাকুরেসি ভালো আনতে পারেন তাহলে এটা আসলে ফ্যান্টাস্টিক ওয়ার্ক। বাট আপনার যদি রিয়েল ওয়ার্ল্ডের ম্যাচের সাথে আপনার ডেটা জেনারেট ভালো না হয়,
এটা আসলে তেমন ভালো কাজ হবে না, এবং এটা ভালো জার্নালেও পাবলিশ হবে না। ভালো জার্নালে পাবলিশ হতে হলে অবশ্যই হচ্ছে আপনার রিয়েল ওয়ার্ল্ড এর অ্যাপ্লিকেশনের যে ডেটা সেটার সাথে ভালো রকমের ম্যাচ খাওয়ানো লাগবে, এবং সেটা যদি আপনি ম্যাচ করাতে পারেন তাহলে ওদেরকে আপনি অবশ্যই দেখাতে পারবেন যে এই দেখেন আমি সিনথেসিস তো করতে পারলাম না, বাট আপনাদের ব্যাপার স্যাপার আমি বুঝি, এবং আমি চাইলে আপনাদের এখানে আসতে পারি। এই জিনিসটা দেখানোর জন্য তো আমার সিমুলেশন করে দেখানো উচিত, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। আর সিমুলেশন আরেকটা তাৎপর্য আছে, সেটা হচ্ছে একটু আমার ল্যাপটপ একটু চার্জ। আচ্ছা, সিমুলেশন একটা তাৎপর্য হচ্ছে হ্যাঁ, যেমন বিলিয়ন বিলিয়ন টাকা খরচ তখনই হয় যখন তারা আহ, একটা জিনিস কনফার্ম হয়ে কিন্তু তারা বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে। ওরা কিন্তু মানে বাতাসে হাওয়াতে টাকা ছাড়ে না আর কি। ওরা একটা জিনিস কনফার্ম হয় সেটার উপরে হচ্ছে বিলিয়ন বিলিয়ন টাকা ওয়েস্ট না মানে অ্যাপ্লাই করে। তো ওই যে কনফার্মেশন তো তারা কোথা থেকে পায়? তারাও কিন্তু সিমুলেশন করে। এটা কিন্তু আমরা যদি ভাবি শুধু আমরা সিমুলেশন করি তা না, তারাও সিমুলেশন করে। তারা হাজারটা সিমুলেশন করে যেটাতে হচ্ছে বেস্ট রেজাল্ট পায়, সেই বেস্ট রেজাল্টের উপরেই হচ্ছে তারা বিলিয়ন বিলিয়ন টাকা ওয়েস্ট করে বা খরচ করে আর কি। সেটা সাকসেস হবে কিনা সেটা পরের কথা, বাট কোন একটা কাজ অ্যাপ্লাই করা যাবে কিনা সেটা জানার জন্য তো আর আমি সিনথেসিস করব না। মনে করেন আপনি একটা সোলার সেল, হ্যাঁ, একটা ম্যাটেরিয়াল সোলার সেলের জন্য অ্যাপ্লিকেবল হবে কিনা এটার জন্য যদি আপনি বিভিন্ন ম্যাটেরিয়াল বানায় বানায় চেষ্টা করতে থাকেন, আপনার অনেক টাকা খরচ যাবে। বাট আপনি সিমুলেশন করে আগে দেখলেন যে হ্যাঁ এটা সোলার সেলের জন্য ভালো পিসি দিচ্ছে বা এফিসিয়েন্সি দিচ্ছে, তখন সেটার পিছনে আপনি টাকা খরচ করবেন, এবং তখন হচ্ছে মানে 100% সাকসেস না পেলেও 50% যদি সাকসেস পান তাও তো হলো। বাট এটা হচ্ছে সিমুলেশনের তাৎপর্য আর কি, আপনার খরচ কমায় এবং হচ্ছে কষ্টও কমায়। তো আমার ইচ্ছা আসলে যে অটোনোমাস ড্রাইভিং এসব রিলেটেড কাজ করা। তো আমি আচ্ছা। ভাবি যে আমার কাছে তো গাড়ি নাই, আমি কিভাবে এসব নিয়ে কাজ করব একটা হুম সিমুলেশনে। হুম 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 পরে জানতে পারলে একটা সিমুলেশন অনেক কিছুই করা পসিবল, যে হুম হুম টেস্ট হুম রান হুম। করাটা। আবার পাবলিক ডেটা সেট থাকে, ওই ডেটা সেট নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর বলে করে। তাহলে স্যার ওই ডেটা তো করাপ্টেড, তাই না? ওটা আমি কিভাবে উন্নতি করব, কিভাবে ভালো করব? ডেটা বলতে কি ধরনের ডেটা? স্যার পাবলিক ডেটা সেট মনে করো যে ইমেজ প্রসেসিং, যেটা যে ইমেজ কালেক্ট করে সে বুঝে ইমপ্রেশন গুলা, সে ঘুমাচ্ছে। না, আপনি ওরকম ডেটা থেকে আপনার তো রিনিউড বা নোন যে জার্নাল, ভালো ভালো জার্নাল, সেইখানে ডেটাগুলো আপনার নেওয়া উচিত। ওরকম ডাটাগুলো ইউজ করে তো আপনার লাভ নেই আসলে। তো স্যার ওরা তো মানে অলরেডি মানে প্রুভেন, এটা আমি আর কি করতে পারি এটা দিয়ে? আপনি স্পেসিফিক কি করতে চাচ্ছেন সেটা একটু আমাকে ক্লিয়ার করলে আমি বলতে পারবো। আমি স্যার আসলে ওই যে ইমেজ প্রসেসিং, যেটা মানে অটো ব্রেকিং যে সিস্টেমটা আছে না স্যার গাড়ির, ওটা হ্যাঁ নিয়ে হ্যাঁ। কাজ করতে চাচ্ছি স্যার। আচ্ছা, বাট এটা আসলে তো আপনি যে কথা বলতেছেন এটার সাথে আসলে আমার রিসার্চ ইন্টারেস্ট যায় না, মানে অ্যালাইন হচ্ছে না আমার যা মনে হচ্ছে। কারণ এটা তো আমার যতদূর মনে হচ্ছে ওই ক্যাডের ব্যাপার স্যাপার, তাই কি? জি স্যার, মানে আপনার সাথে অ্যালাইন হচ্ছে না, এই জন্যই হ্যাঁ স্যার আমি হ্যাঁ। বললাম যে আসলে আচ্ছা, না এই এক্সপ্লোর সাইডের করছি আমি। এই সাইডের কথা আমি আসলে কোনো ধরনের তথ্য দিতে পারতেছি না, কারণ আমি এই সাইডে এক্সপার্ট না আসলে। স্যার আপনারও তো স্যার মানে একটা ডেটা সেট থাকার কথা যেটা নিয়ে আপনি কাজ করবেন। হ্যাঁ, আমার কাছে ডেটা সেট তো অবশ্যই আমার কাছে আছে। তো স্যার ওটা কি পাবলিক, নাকি আপনি নিজে ক্রিয়েট করে আপনি ওটা নিয়ে কাজ করবেন? না, কি ধরনের ডেটা সেট আমি আসলে এখনো মানে আপনার কোশ্চেনটাও খুবই মানে বুঝতে পারিনি ভালো করে। মনে করেন আমি বলি, আমি যে ধরনের কাজ করি সেই ধরনের কাজের জন্য যে ধরনের ডেটা আমার জেনারেট করা অলরেডি হয়ে গেছে সেগুলো তো আমার কাছে আছে, হ্যাঁ। তো কিছু কিছু পাবলিক আছে যেগুলো হচ্ছে আমি চাইলেই মানুষজন দেখতে পারে। আর কিছু কিছু তো আমার নিজের কাছে রাখা দরকার, যেটা হচ্ছে আসলে আমার নিজের ইয়ার জন্য, কি বলে, ক্রেডিটেবিলিটির জন্যই। কারণ এমন এমন যেটাও আছে যেটা হচ্ছে আমার কাছে চাইলে আমি অবশ্যই আমার ক্রেডিট চাইবো। স্যার হয়তো বুঝতে পারছি স্যার, আমি যেটা বুঝতে পারছি মেশিন লার্নিং তাহলে ঢুকে গেছে, যে মেশিন লার্নিং মডেল যে ট্রেন করা যে ব্যাপারটা, হুম হুম হুম। ওটা নিয়ে বলতে চাচ্ছিলাম আসলে। হ্যাঁ, মেশিন লার্নিং এর জন্য। আচ্ছা, মেশিন লার্নিং এর ডেটাতে একটা ফ্যাক্ট, তো ডেটা গুলো আসলে আমরা, হ্যাঁ, এই ক্ষেত্রে আমি তো আসলে অ্যাভেলেবল ডেটা সব ক্ষেত্রে দিতে পারবো না, বাট সমস্যা নেই, আমরা যে ধরনের কাজ করি সেই ধরনের ডেটা আমার কাছে আছে। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। welcome. আর কারো মনে হয় কোনো ধরনের কোয়ারিজ নাই? সবাই সব ধরনের কনফিউশন ক্লিয়ার করে ফেলছে নাকি? জহির ভাই কি?
ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল একটু লাস্ট। হ্যাঁ 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 সফটওয়্যার শিখে মানে টপিক সিলেকশন করতে মোটামুটি কেমন সময় লাগার কথা? আমি মানে মনে করছি যে সফটওয়্যার তো শিখতে তো খুব বেশি ইয়ে হওয়ার কথা না, না না জাস্ট মেটেরিয়ালসটা সেট আপ করে তার প্রপার্টিস গুলো ঠিক করা বা সিমুলেশন করার যে প্র্যাকটিসটা, এইটুকুই কি নাকি আরো অন্য কিছু আছে? না এটাই মানে আপনার কোন একটা সফটওয়্যার শিখতে গেলে আগে তো আপনার একটা ওয়েল, যেমন আপনি যদি ডিটি শিখতে চান, আমি হচ্ছে আমার পাবলিশ করা পেপারে যে কম্পাউন্ড সেটা দিয়ে হচ্ছে আপনাকে আগে শিখাবো। হ্যাঁ, তারপর শেখানোর পরে দেন হচ্ছে আপনি নতুন ম্যাটেরিয়াল সিলেক্ট করবেন, সেটার ক্ষেত্রে আগাবেন, সেটা যতদিন লাগে আর কি। জি, ঠিক আছে, ভালো। লাইন্সের কাজ শেখানো হবে কি? হ্যাঁ শেখানো হবে। শেখানো হবে বলতে এখানে আমি আবার বলে রাখি, শেখানো হবে বলতে আমি তো আসলে হাতে ধরে ধরে সব শিখাতে পারবো না, আমি আপনাকে হেল্প করতে পারবো, শিখতে হবে আপনার নিজেকেই। ঠিক আছে, যেখানে আটকাবেন সেখানে আমি হেল্প করতে পারবো। আর আমি যে টাস্ক দিব সেগুলো আপনার ফুলফিল করা লাগবে, তাহলে ইনশাল্লাহ অটোমেটিক আপনার শেখা হয়ে যাওয়ার কথা। বাট আমি আসলে আপনাকে একদম হাতে হাতে ধরে ধরে সবকিছু আসলে করে দিতে পারবো না, এটা পসিবল না। এটা একদম হচ্ছে স্ট্রেট কাট কথা এটাই। বাট আমি আপনাকে অবশ্যই হেল্প করব, যত ধরনের রিসোর্সেস দরকার, যত ধরনের যা যা দরকার। ভাই আপনি যখন আপনার একটা পেপারের রেজাল্ট গুলা রেপ্লিকেট করে, মানে ওই রেপ্লিকেট করে তো আমাদের শিখাবেন নাকি ভাই? মানে একবার জাস্ট দেখাই হ্যাঁ দিবেন, তারপর আমরা হ্যাঁ, আমি হচ্ছে ওইখানে ডিফারেন্ট ডিফারেন্ট শেখানোর ক্ষেত্রে ম্যাটেরিয়াল দিয়ে আমার ট্রাই করবো। আমার পেপারটা রেপ্লিকেট করব, যেহেতু সেটা সবকিছু ডেটা আমার কাছে আছে। তো আপনারা রেপ্লিকেট করে সেই ডেটা আনতে পারতেছেন কিনা সেটা আমি বুঝতে পারবো ইজিলি, যেহেতু আমারই কম্পাউন্ড, তো আমার পেপার তারপরে ভাই আমরা ডিফারেন্ট ম্যাটেরিয়াল ট্রাই করতে পারবো। তারপরে মানে ডিফারেন্ট মেটেরিয়াল আমরা ট্রাই করবো। ইয়েস, নিউ মেটেরিয়াল বাট দিয়ে তো ট্রাই আপনারটা তো করে লাভ একবার নেই। আপনি দেখাই দিবেন না ভাই, মানে সফটওয়্যার কিভাবে কোনটা হ্যাঁ কোনটা হ্যাঁ, সিলেক্ট করা আমারটা তো লাগবে? না, দেখা দিব। ব্যাপারটা কিরকম মনে করেন, একটা আমার যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডটা আমার অলরেডি বানানো আছে, তো আমি হচ্ছে কিভাবে বানিয়েছিলাম সেটার হিস্ট্রি আমি আপনাকে দেখাই দিব, রাইট? হ্যাঁ তো হ্যাঁ 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 হ্যাঁ, তো ওইটা তো হ্যাঁ, যেগুলো হচ্ছে না দেখালে না সেগুলো তো অবশ্যই আমি দেখাই দিব। বাট হচ্ছে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আসলে আপনি চাইলে নিজেই একটু ঘেটে করে ফেলতে পারবেন, সেটা আসলে আমার অপেক্ষা থাকলে আপনারই টাইম ওয়েস্ট হবে। ওই যে কারণ আমরা মান্থলি, সরি উইকলি যদি একটা সেশন নিই, তো ওই একটা সেশন আমরা মানে ওইটাই শেখার ট্রাই করব, যেটা হচ্ছে আমি মানে আমি শেখানো দরকার। যেগুলো আমি শেখানো দরকার না, আপনি চাইলে নিজে শিখতে পারেন, ওটা যদি ওই ক্লাসের জন্য রেখে দেন তাহলে কিন্তু মেইন জিনিস শিখতে ডিলে হয়ে যাবে। আশা করি আমি ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, জি স্যার। হ্যাঁ হ্যাঁ মানে আমি বলতেছিলাম ভাই, সিমুলেশন দিতে তো অনেক টাইম লাগে, তো ওইভাবে তো আমরা করতে পারবো না। বাট সিমুলেশনের ম্যাটেরিয়ালটা ইনপুট কিভাবে দিতে হয়, তারপর কোন কোন হুম, অপশন হুম, গুলো হুম। সিলেক্ট করতে হ্যাঁ হয়, ওটাই বললাম, ওইটা বেসিক জাস্ট বলে বেসিক দেওয়া। কাজ, বেসিক কাজটা আমি অবশ্যই বলবো, বেসিক কাজটা হ্যাঁ আমি হ্যাঁ অবশ্যই বলবো। বাট কাজের মধ্যে ঢুকলে আসলে দেখতে পারবেন অনেক ধরনের কাজ আছে যেটা আসলে আমার বলার ওয়েট করে রাখার দরকার ছিল না, যেটা আপনি চাইলে নিজেই গুগল ঘেটে ঘেটে বা বিভিন্ন করে আমি নিজেই করে ফেলতে পারতেছিলেন। আসলে কাজে থাকলে আর বুঝতে ভাই পারবেন। প্রবলেম হলে তো আপনার সাথে আবার কন্ট্যাক্ট অবশ্যই করাই অবশ্যই, যাবে। আপনার ক্ষেত্রে আমি আছি। একই ধরনের রিপিটেড কোশ্চেন আসতে বারবার। কনফিগারেশন আসলে ওই যে বললাম, শেখার জন্য কনফিগারেশন কোনো ব্যাপার না, আপনার নিজের যে পার্সোনাল পিসি, ল্যাপটপ, যে ধরনের কনফিগারেশন হোক, শেখার ক্ষেত্রে আপনি ওটাই অ্যাভেল করতে পারবেন। বাট ফর বেটার অ্যাকুরেসির ক্ষেত্রে যদি আসেন তখন ভালো কনফিগারেশন লাগবে। এগুলো আমি ফার্স্টের দিকে আসলে অ্যান্সার দিয়ে দিয়েছি। তখন হচ্ছে আমরা কি বলে কোন একটা ব্যবস্থা করা ট্রাই করবো, যদি আমাদের সবকিছু সেট থাকে। হ্যাঁ, সবকিছু সেট থাকলে অবশ্যই আমরা এটার জন্য আটকাবো না, যে মানে কনফিগারেশনের জন্য পেপার পাবলিশ আটকাবে না আশা করি। আমাদের না থাকুক কনফিগারেশন ভালো কিছু, কারো না কারো তো আছে। আমরা যখন তাকে রিচ করব যে দেখেন আমাদের সব ধরনের কাজ শেষ, শুধু এই রানটা দিলে অ্যাকুরেসি ভালো পাওয়া যাবে এবং আমরা একটা ভালো জার্নালে পাবলিশ করতে পারবো, তখন সে অবশ্যই তার অ্যাক্সেস দেবে এবং তার ক্রেডিটিভিটিটা আমরা পেপারে দিয়ে দিব। এটা কাজ শেষ। সো শেখার ক্ষেত্রে কনফিগারেশন কোনো ব্যাপার না। আচ্ছা, আমার মনে হয় কোশ্চেন মোটামুটি সবার শেষ। আর মানে রিসার্চ পার্টি এ থেকে তো মনে হয় কেউ নাই এখন। তো সবার কোশ্চেন যদি শেষ হয়ে থাকে তাহলে আমি ইন্ট্রোডাক্টরি সেশনটা এখানে শেষ করবো।
আর কারো কোনো কোয়েশ্চেন্স? আমি 1 মিনিটের মতো ওয়েট করি। না, আমার দুইটা কোয়েশ্চেন ছিল। একটা হচ্ছে যে আপনার মানে আমাদের যে মানে আমরা এখন যে যার লেভেলে আছে ওই হিসাবে যে গ্রুপ ওয়াইজ আলাদা করার যে ব্যাপারটা, ওইটা কখন করবেন? এক আরেকটা হইতেছে যে আম, মানে আমাদের পরের ক্লাসটা মানে কি নিয়ে হবে, বা আমরা এটার জন্য কিভাবে প্রিপেয়ার থাকবো, বা আমরা কিছু পড়াশোনা করবো কিনা। আচ্ছা, দুটার অ্যান্সার একভাবেই দিই। সেটা হচ্ছে আগে তো ল্যাবে জয়েন করা লাগবে। ল্যাবে জয়েন করলে অটোমেটিক হচ্ছে সাব গ্রুপে ডিভাইড হয়ে যাবে। সেটা ল্যাবে জয়েন করলে তো ওই ল্যাবে চ্যাট গ্রুপ আছে, চ্যাট গ্রুপে তো যে যার ব্যাপার স্যাপার বলবে কে কোন গ্রুপে অ্যাড হতে চায়, আমি ওই হিসেবে অ্যাড করে দিব। এবং ওই তো সেভাবেই হচ্ছে আমরা ক্লাসগুলা নেওয়া শুরু করবো আর কি, যে যে গ্রুপের। তো ফার্স্ট কাজ ল্যাবে জয়েন করা। ভাই আমি হচ্ছে একটা পরামর্শ নিতে চাচ্ছিলাম, সেটা হলো যে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ভাই আমি অ্যাকচুয়ালি বর্তমানে একটা স্যারের প্রজেক্টে অলরেডি কাজ করতেছি, তো আমার হয়তো কাজটা শেষ হতে একটু সময় লাগবে, আর তারপরে হয়তো আমি আর ওই স্যারের অ্যাক্সেসে কাজ করতে পারবো না। তো আমার কি এই একই সাথে আমি এখানে কি জয়েন করাটা কেমন হবে? মানে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না যে আমার এখনই এখানে জয়েন করবো নাকি পরবর্তীতে কোনো সময় জয়েন করবো, ওইটা কাজ ওই শেষ সাইডের করার কাজ পর। কি আমাদের সাথে অ্যালাইনড? না, ওইটা ল্যাবের কাজ, আর ওইটা হলো এক্সপেরিমেন্টাল? অ্যালাইন্ড। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার যদি টার্গেট থাকে আপনি সিমুলেশনের কাজ করবেন এবং সেদিকে আগাবেন, তাহলে আপনি, হ্যাঁ মানে প্রেশার যদি নিতে পারেন, প্রেশার না, টাইম বের করতে হলে অবশ্যই লেভে জয়েন করতে পারেন, কোনো ম্যাটার না। বাট পরবর্তীতে চাইলেও করতে পারেন, এখনো করতে পারেন, এটা টোটালি আপ টু ইউ। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না যে দুইটা একসাথে আসলে কেমন হবে এটা, আর কি। হ্যাঁ এখন আপনার সিচুয়েশন বা ওইটা তো আসলে আমি জানি না, তো এটা আপনারই ডিসিশন নেওয়া লাগবে, আপনার কিরকম ওয়ার্কিং লোড বা সামথিং। আপনি আচ্ছা যদি আচ্ছা, মনে করেন দুটোই পারবেন তাহলে জয়েন করে ফেলতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ট্রায়াল পিরিয়ড বলতে আমি আসলে বুঝি নেই, এই জন্য কোশ্চেন করলো। ট্রায়াল পিরিয়ড 3 days থাকলে ভালো হতো। ট্রায়াল পিরিয়ড বলতে তন্ময় দেব, আপনি একটু কথা বলে ক্লিয়ার করেন। উনি হয়তো বলতে চাইছে যে মানে যে হয়তো আরো 2-3টা ক্লাস করতে পারলে ভালো হতো, এরকম আর কি। এটা তো আসলে আমার উপর না, এটা রিসার্চ বা ডিআই ওদের সাথে কথা বলতে হবে। কিভাবে ল্যাবে জয়েন করবো? ল্যাবে, হ্যাঁ রিসার্চ বা ডিআই, ওখানে গেলে আমার ল্যাব পাওয়া যাবে। ওখানে আহ, আমার ল্যাব আছে, কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল সায়েন্স ল্যাব নামে। ওখানে গেলে জয়েন করতে পারবেন, অথবা আপনারা রিসার্চ বা ডিআই এর সাথে যোগাযোগ করেন। মিস্টার সাব্বির। আচ্ছা, আমার ব্যাপার এই রিলেটেড নিয়ে কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। আচ্ছা ভাই, আমার যদি হচ্ছে ধরেন একবারে অন্য একটা টপিক, যেমন গ্রিন হাইড্রোজেন নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তখন কি শুধু আমাকে দিয়ে আলাদা একটা গ্রুপ খোলা হবে, বা অন্য কেউ যদি এই বিষয়ে আগ্রহ এটা না আসলে থাকে? আমি বুঝবো হচ্ছে ওই মানে আমি সবাই যখন জয়েন করবে তখন তো এক একজন এক এক ধরনের তাদের ইন্টারেস্ট নিয়ে আমার সাথে ডিসকাস করবে। তখন আমি ডিসাইড করবো আর কি কার জন্য। হ্যাঁ যদি আপনারটা এতই এপিক হয় যে আর কারোটার সাথে ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমি আপনার জন্য আলাদা গ্রুপ করতে পারি, সমস্যা নেই। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আই থিঙ্ক আমরা মিটিংটা শেষ করতে পারি এখানেই। সবাইকে তাহলে ধন্যবাদ। ভাই আপনাকে জি অসংখ্য ভাই, ধন্যবাদ। আপনাকেও ভাই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।